বাড়ি নেই, তা পাশের বাড়িতে অনেক করে বলে গেছিল। এই ফাঁকে গিয়ে বরং নারায়ণ পুজোর প্রসাদ একটু মুখে ঠেকিয়ে আসি গে। বাড়িতে কেউ নেই, এই সুযোগ, এর মধ্যে কাজ সারতে হবে। কই গো গিন্নি, ভর সন্ধ্যায় দরজা হাট করে খুলে গেলে কোথায়? এই রে, এসে পড়েছে, এক্ষুনি সরে পড়তে হবে, এক্ষুনি এক্ষুনি। আরে ব্যাপার কি, এত ডাক পাচ্ছি তবু সাড়া নাই। আরে এ কি কাণ্ড, ঘরে যে একেবারে লন্ডভন্ড, সর্বনাশ। কি ব্যাপার গোপাল, সকাল সকাল তোমার মুখটা যেন কেমন ভার ভার লাগছে। নির্ঘাত বদহজম না হলে চুঙা ঢেকুর, পেটটা ভার ভার। আহ, তুমি মন্ত্রী না কবিরাজ? হ্যাঁ, মহারাজ, ওদিকে একটা কাণ্ড ঘটে গেছে। আবার কি কাণ্ড? কাল সন্ধ্যায় আমার বাড়িতে ঢুকে কেউ বেছে বেছে আমার গিন্নির গয়নাগাটি শাড়ি নিয়ে চম্পট দিয়েছে। গোপালের ঘরে শীত কেটেছে? বাহ বাবা, বাহ বাবা, এতদিনের ঠাকুর তাহলে মুখ পুড়ে চেয়েছে। ওরে বাবা রে, আমার যে কি আনন্দ হচ্ছে না। মন্ত্রী, ব্যাপার কি? তুমি যেন কেমন নিচে নিচে উঠছো। না না, নাচবো কেন, নাচবো কেন? এমন শুনে গাটা কেমন শিউরে 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 উঠছে। কিন্তু মানে এর তো একটা বিহিত করতেই হবে। সে আপনি আমার ওপর ছেড়ে দিন, ওসব চোর বাটপারদের আমি পকেটে ভরি। আহা, কি খাতির, সাধে কি বলে চোরে চোরে মাসতুতো ভাই। উহ, এত কিছু করেও যদি একটু সুখের মুখ দেখতে পেতাম রে। কাজের লোকের পয়সা বাঁচিয়ে দুটো গয়না বানালাম, তাও চুরি হয়ে গেল। সন্ধ্যের মুখে এক দণ্ড বাইরে গেছিলাম আর তার মধ্যে সব হাওয়া। দিদা, এত বেলায় তুমি ঘাটে যাচ্ছ বাসন মাজতে? তোর দাদুর সংসারে এক দণ্ড বিশ্রাম করবো তার জো আছে? বুঝেছি, তোমার মাথাটা বেশ গরম হয়ে আছে। হবে না, গরম হবে না। তোর দাদু শিব ও শম্ভু হয়ে দিন রাত এদিক ওদিক নেচে বেড়াচ্ছে, আর আমি খালি ঘরে বসে বসে বাসন মাজছি আর ঘর মুছছি, কুটনো কাটছি আর রান্না করছি। ঠিক আছে, শুধু আমি নয়, ন্যাপলা, গুলটে, ট্যাপা, পুচকে, আমরা সবাই মিলে দাদুকে বুঝিয়ে তোমার মাথাটা ঠান্ডা করব। সে তোদের আর তোর দাদুর ব্যাপার, কিন্তু এই ভর দুপুরে তুই যাচ্ছিস কোথায়? কবরেজের কাছে, মায়ের শরীরটা খুব একটা ভালো নেই। তবে দাঁড়াস না, শিগগির যা, দুগা 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 দুগা। ওরে, আমার যে আর তর সইছে না। শাড়ি গয়না সব ব্যবস্থা হলো, কিন্তু তারই যে দেখা নাই। ওরে, গিন্নিকে কবজা করতে না পারলে আমার যে মরেও শান্তি নেই। ওই তো আসছে গোপালের গিন্নি। এইবারে কাজটা সেরে ফেলতে হবে। উফ, এই বাসন কটা মেজে হাতে মুখে জল দিয়ে আগে একটু ঠান্ডা হব গিয়ে। হওয়াচ্ছি, তারা ঠান্ডা হওয়াচ্ছি, এমন প্যাঁচ মারবো যে ট্যাপও করতে পারবি না। আমায় তো চিনিস না, আমি হলাম পাকুড় জলার পেতনি। ওরে বাবা রে, মেরে ফেললো রে। আমার হাত পা কেমন ঠান্ডা হয়ে যাচ্ছে, আমার মাথা কেমন ঝিমঝিম করছে। ওরে বাবা রে, আমার দিকে একবার চেয়ে দেখ।
তুমি কাদের কুলের বউ যমুনায় জল আনতে যাচ্ছ সঙ্গে নেই তো কেউ কাদের কুলের বউ গো তুমি কাদের কুলের বউ কই গো গিন্নি, সন্ধে হতে চললো, এখনো রান্না চাপেনি? আরে তুলসী তলায় প্রদীপ জ্বলেনি, ব্যাপারটা কি? মা তুমি এসে গেছো আরে আরে, তোমায় কেমন যেন নতুন নতুন লাগছে, বেশ সেজে গুজে ফুলটুসুটি হয়ে আছো দেখছি। সাজবো না? আমার কতদিনের সাজ সেজে গুজে তোমার আশেপাশে ঘুরে বেড়ানো। তা শুধু পটের বিবিটি হয়ে থাকলে হবে? লোকটা যে বাইরে থেকে খেটে খুটে ফিরলো, একটু জল তো দেবে নাকি? হ্যাঁ 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 এই তো এক্ষুনি দিচ্ছি ওহ, তেষ্টায় গলা শুকিয়ে একেবারে কাঠ। এই তো জলটা একবার গলায় ঢেলে নাও। আরে ব্যাপারটা কি? চোখের পাতা ফেলতে না ফেলতেই জল বাজির। কই দাও দাও দেখি, গলাটা ভিজাই দাও। ও গিন্নি, আরে আরে জল চেয়েছি বলেই মাছ ধোয়া জল নিয়ে এলে হাঁড়ি থেকে। কি আস্তে গন্ধ রে বাবা। আষ্টে গন্ধ কই কই কোথায় কোথায় তোমার নাকে কি ছিপি গুজে রেখেছো যে কোনো গন্ধই নাকে ঢুকছে না? আসলে আজ বিকেলে নতুন নাক চাবি পড়েছি তো, তাই নাকে কিছু ঢুকছে না। দেখো। হ্যাঁ, নাক ছাবির জন্য নাকে কিছু ঢুকছে না, এমন কথা বাপের জন্মে শুনিনি। মা সে কি, এর মধ্যে আমার বাবাকে ডেকে আনছো কেন? আরে ব্যাপারটা কি? আর যেন গিন্নির মুখ দিয়ে মধু ঝরছে, একটু রাগ করছে না। গিন্নির স্বভাবটা হঠাৎ পাল্টে গেল মনে হচ্ছে, কিছু কি একটা গোলমাল হচ্ছে। তার মানে ওদিকে গিন্নির তো খুব বিপদ। না না, যা করার খুব তাড়াতাড়ি করতে হবে, সময় নেই। কিন্তু কি করি? এদিকে আকাশের অবস্থা তো ভালো নয়। ও, তোরা সব চলে এসেছিস? হ্যাঁ, তবে আজ আমরা গল্প বলবো আর তুমি শুধু শুনবে। ওরে বলিস কি, আজ কি হচ্ছে বলতো? হবে আবার কি, তুমি শুধু শুনে যাও আমরা যা বলছি। এই তোরা বরং গল্প কর, আমাকে একবার বাড়ি যেতে হবে, মাকে ওষুধ খাওয়াতে হবে। কেন রে, তোর মায়ের আবার কি হলো? মা দুপুর বেলায় তো দিদাকে বললাম মায়ের শরীরটা খারাপ। কি গো দিদা, তুমি দাদুকে বলনি আমি যে ওবেলা তোমাকে বললাম? মরেছে। এ আবার কি বলছে? হ্যাঁ, কি বলছিস? আমাকে কি বললি তুই? না না, আমি তো কিছু জানি না। জানো না? সে কি গো, ওবেলা বাসন মাজতে যাচ্ছিলে, না, আমি বললাম আবার মায়ের খটকা শরীর লাগছে। খারাপ, এই যে আর সব এবেলা ভুলিয়ে ভুলে দিচ্ছে, গেলে? কিন্তু হচ্ছেটা কি? তোরা এখন বাড়ি যা। দাদু একটু জিরোবে, তোরা এখন যা, পরে আসবে এখন। চল চল, দিদা যখন বলছে তখন পরেই আসবো। কি ব্যাপার গিন্নি, ওদের যে ভাগিয়ে দিলে? এই নাও খাও। দেখি কেমন হয়েছে দেখি খেতে। থু, ইস, ছি, 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 কি বিচ্ছি রে বাবা, একেবারে নুনে পোড়া। কি বানিয়েছো এটা? নুনে পোড়া? না পোড়া হবে কেন? এই তো এটা তো তেলে ভাজা। আবার উল্টো পাল্টা বকছে। না, এবার আমায় একটা চাল চালতেই হবে দেখছি। ঠিক আছে, তুমি বরং ততক্ষণে একটু চা কর, আমি ঝট করে বাইরে থেকে একবার ঘুরে আসি। ধরেছি, ঠিক ধরেছি। ব্যাপারটা তাহলে এই, গিন্নিকে ভূতে পেতনিতে ধরেছি। আমার কতদিনের স্বপ্ন আজ সত্যি হলো। গোপালের গিন্নিকে গুম করে দিয়ে তার জায়গায় এসে বসেছি। তার মানে ওদিকে গিন্নির তো খুব বিপদ। না না, যা করার খুব তাড়াতাড়ি করতে হবে, সময় নেই। কিন্তু কি করি? এদিকে আকাশের অবস্থা তো ভালো নয়, মনে হচ্ছে ঝড় উঠতে পারে। যা, বলতে বলতে ঝড় তো উঠেই গেল। ওরে বাবা রে! ওরে বাবা! কি
পেতনি যে ঝড়ে উড়ে গেল। যা, ঝড়ের সঙ্গে তাহলে পেতনি পেরে উঠলো না। আচ্ছা, তাহলে তো কাল সভায় বলে দেখতে হবে। কি মন্ত্রী, গোপালের চোর ধরে দিলে? কাল তো বহুত বড় বড় বাদ ছাড়লে। হ্যাঁ না মানে মানে এখনো ঠিক ধরা পড়েনি। আচ্ছা ভাই গোপাল, তোমার ঠিক কি কি চুরি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, গোপাল বলো বলো তো, মন্ত্রীকে সব খুলে বলো। ওই তো বললাম মহারাজ, শাড়ি, গলার হার, বালা। এত কিছু আলাদা আলাদা করে চুরি না করে চোর তোমার বউকেই তো একেবারে চুরি করে নিয়ে যেতে পারতো। চোরের যেমন বুদ্ধি। তাই তো করেছে, বউটাকেই তো চুরি করে নিয়ে গেছে। আর তাকে ফিরিয়ে আনতে আমাকে যে সাহায্য করতে পারে সে হলো ওই বিজ্ঞানী। এই যে বিজ্ঞানী, তোমায় যে একটা কাজ করতে হবে আমার। হ্যাঁ, বলো বলো, কি কাজ ভারমশাই? আমার গিন্নিকে ভূতে ধরেছে, মানে ভূত ঠিক নয়, পেতনি। সেই পেতনি তাড়াতে হবে। হ্যাঁ, পেতনি তাড়াতে হবে? এমন একটা যন্ত্র বানাতে হবে যাতে করে ওই পেতনিকে তাড়ানো যায়। না না ভারমশাই, এ আমার কাজ নয়। তুমি বরং একটা ভালো ওঝা ডেকে ওই মন্ত্রতন্ত্র পড়িয়ে কিছু একটা যদি। পারবে পারবে বিজ্ঞানী, তুমি পারবে। যন্ত্রটা এমন হতে হবে যাতে আমার তো লোকজন ভালো লাগে না, তবু ঠিক চারটিকে ডেকে জড়ো করবে। ঠিক আছে, আসুক না আসুক। কি এবার বুঝলে তো কি করতে হবে? হ্যাঁ, আর বলতে হবে না। এবার বাচ্চাগুলোকে ডেকে একটা কাজ দিতে হবে। ও গোপাল দাদু, কিছু বলবে? হ্যাঁ হ্যাঁ, সেই জন্যই তো আসা। শোন শোন শোন, কথা আছে কথা আছে। মনে হচ্ছে কোনো কাজ আছে। হ্যাঁ শোন, তোরা চারিদিকে ছড়িয়ে পড়। আর তুই পুটি, তুই বরং শোন শোন, কানে কানে বলি। গিন্নি, আজ একটু গুছিয়ে রান্না করো দেখি। আমার চেনা জানা একজন আসবে, বুঝলে? তাকে দুমুঠো খাইয়ে তবেই ছাড়বো। আর সঙ্গে বাচ্চাগুলোকে আসতে বলেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও তুমি কিছু ভেবো না, আমি সব সামলে দেব। আমার তো লোকজন ভালো লাগে না, তবু ঠিক চারটিকে ডেকে জড়ো করবে। ঠিক আছে, আসুক না আসুক। এমন দুঃখ করে দেব যে বেটারা বমি করে করে মরবে। এসো এসো বিজ্ঞানী, এসো। এই তাহলে সেই যন্ত্র। যন্ত্র? কি যন্ত্র? বিজ্ঞানী একটা নতুন যন্ত্র বানিয়েছে, এর নাম জমকল। কি? জমকল? জলের কল শুনেছি, দমকল শুনেছি, কিন্তু কই জমকল তো শুনিনি। হ্যাঁ হ্যাঁ, ওটাই তো গেঁড়া কল। কত কি যন্ত্র আছে, কত নতুন নতুন যন্ত্র, সব কি জানা যায়? না বিজ্ঞানী, যন্ত্রটা এবার চালিয়ে দাও তো দেখি। ওরে বাবা রে, এটা কি রে? কি? ওরে বাবা রে, আমার মেরে ফেললে রে, মেরে ফেললে রে, ছেড়ে দে রে, ছেড়ে দে রে। ওরে বাবা রে, আমরা দিদাকে খুঁজে পেয়েছি দাদু। হ্যাঁ হ্যাঁ, পুটি আমাদের জলার ধারে নিয়ে গিয়েছিল। দিদাকে একটা গাছে তুলে রেখেছে। দিদা কেমন ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। কিরে, আমার বউকে ছাড়বি তো? না হলে ওরে, তোর বউকে ছেড়ে দেব। দেব, আগে আমায় ছেড়ে দে। কি ঠিক তো? চল তবে সবাই জলার ধারেই যাই, চল। আমার আমার কি হয়েছিল? হ্যাঁ
ও কিছু না গিন্নি, ওই তোমাকে ওই পেতনিতে ধরেছিল। পেটনিতে ধরেছিল? হ্যাঁ, যেরকম তুমি আমায় ধরেছো। আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে না রে, চলে না রে, তাকে ছাড়া চলে না। কে সে? পরিচয় কি তার? হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা। এসো 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 পণ্ডিত, আমার গুপ্ত চিঠি তাহলে পেয়েছো তো? পেয়েছি মহারাজ, কিন্তু এ আমার দ্বারা সম্ভব নয়। সম্ভব নয় মানে? সম্ভব হতেই হবে। দিন রাত্রি এই পুঁথি ঘাটছ আর একটা সামান্য কাজ করতে পারছো না? হ্যাঁ, আমি আমার সমস্ত পুঁথি সাথেই এনেছি মহারাজ। দরকার হয় আপনারা পড়ে দেখুন, কিন্তু এই রকম কোনো উপায় আমার পুঁথিতে লেখা নেই। এই, কি বলছো? লেখা নেই? যাও 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 যাও, দূর হও এক্ষুনি, দূর হও। ওই তো জ্যোতিষী এসে গেছে। এবার তোমার পালা। মহারাজ, হ্যাঁ, বলে ফেলো বলে ফেলো। আপনার গুপ্ত চিঠির মানে কি মহারাজ? যা লেখা ছিল সবই তো বাংলায়, তা বাংলা পড়তে পারো না? হ্যাঁ, এই, বেশি ভ্যান তাড়া না কষে জলদি উপায় বলো তো। আগে আমার শাস্ত্রে ওই রকম কিছু লেখা নেই, তাই তো? হ্যাঁ মহারাজ, হ্যাঁ। তাই তুমিও সমস্ত পুঁথি সঙ্গে এনেছো। আপনি কি অন্তর্যামী? এই, পুঁথিগুলো রেখে এখন কেটে পড়ো তো। মানে? মানে এবার যা করার মন্ত্রী করবে। এই, তুমি যাও 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 যাও। আমি আমি কি করব? এই, আমার সামনে এক্ষুনি ওই পুঁথিগুলো পড়ে একটা উপায় বার করবে, না হলে একেবারে ঘচাং ফু। এত পুঁথি? ওহ, আরে আরে, কি হলো তোমার? পাঁজি পুঁথি ঘেটে কিছু খুঁজে পেলে? পেয়ে যাবো রাজামশাই, পেয়ে যাবো। মনু, চাণক্য এদের বইতে। তুমি একটা অগা বগা মন্ত্রী, পেঁকাটির ওপর আলুর দম কোথাকার। উনি শাস্ত্র ঘেটে রাজাকে পরামর্শ দেবেন, সেটাও পাচ্ছ না তো। আসলে মহারাজ, গোপাল ভাঁড়ের মতো এমন মিটমিটে বজ্জাত ভাঁড় তো কোনো রাজার সভায় ছিল না শাস্ত্রে, তাই ভাঁড় জব্দ করার কোনো গপ্প নেই। অথচ যে একটার পর একটা ফোন দিয়েটে আমাকে তুড়ি মেরে ভেবা গঙ্গারাম বানিয়ে যাচ্ছে, আর তুমি মন্ত্রী নাকে সর্ষের তেল দিয়ে নাক ডেকে ঘুমোচ্ছ। গোপালটা যে ফন্দি করার গুরু। তা তোমার মতো গরু মন্ত্রী যে দেশে, সে দেশে ভাঁড় তো গুরু হবেই। বুদ্ধির রাবড়ি কোথাকার, চেটে খেয়ে নিতে হয়। পেয়েছি মহারাজ, পেয়েছি। কি আবার পেলে, ভোঁদা কোথাকার? এবার গুরু মারার ফন্দি পেয়ে গেছি মহারাজ। এসব শাস্ত্র ছাড়ুন, আমি এবার এমন ব্যবস্থা করব যে আপনার ওই ভাঁড় পালাবার পথ খুঁজে পাবে না। এবার ফন্দিতে বন্দি হবেই মহারাজ। বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এইবার ঘুঘু তোমার বধিব পরাণ। আরে ঢং ঢং ছেড়ে আসল ফন্দিটা বলো দেখি। তোমার বিরাট ফন্দি মানে তো পর্বত থেকে নেংটি দূর বেরোলো। তাহলে শুনুন মহারাজ, হিমালয় থেকে আপনার গুরুদেব আসবে কৃষ্ণনগরে। নিষ্ঠাবান গুরু, রাজবাড়িতে থাকবেন না তিনি, 3 শিষ্য নিয়ে থাকবেন গোপালের বাড়ি। এই তার ইচ্ছে। গোপালকে রাজি হতেই হবে, তারপর গুরুর সেবা করতে করতে ফতুর।
বাহ 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 বাহ, এই না হলে আমার মন্ত্রী। গুরু দিয়ে গরু বানানো। কিন্তু মন্ত্রী, এই গুরুকে পাবো কোথায়? আপনি কিচ্ছু ভাববেন না মহারাজ, আমার শ্বশুর বাড়িতে খবর পাঠাচ্ছি। যাত্রা দল থেকে আমার শালা অনেক পাঠ শিখে ফেলেছে। ওই ভাঁড়কে দাঁড়ে বসিয়ে লঙ্কা যদি না গেলাতে পারে, তবে আমি আমার শালাকে ত্যায্য পুত্র করব, এই আমি বলে দিলাম। কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে বঙ্কালি বঙ্কালি। কি হলো গুরুদেব? এ কোথায় আনলি আমায় কৃষ্ণচন্দ্র? এই যে গুরুদেব, কি আদেশ ঠাকুর? হ্যাঁ রে, এই রাজসভায় আনলি কেন? রাজবাড়িতে আমি থাকি না, আমি থাকি নিষ্ঠাবান বুদ্ধিমানের ঘরে। আমার গরিব ভক্ত। ওহ, সাধু সাধু সাধু। আমি তো জানি গুরুদেব, কিন্তু আমার ঘরে থাকুন না গুরুদেব। রাজামশাইয়ের গুরু আমাদের ঘরে থাকলে মন্ত্রীর জীবন ধন্য হয়ে যাবে গুরু। করে ইল্লি, তোর মতো একটা রোগা প্যাটকা মন্ত্রীর ঘরে উঠতে হবে? হ্যাঁ, মন্ত্রী মানেই ষড়যন্ত্রী। তাহলে ওই সেনাপতি বা কবি বা ওই গণৎকারের ঘরে যদি, কিংবা আমার ভাঁড় এই গোপালের ঘরে যদি ওঠেন। মরেছে, গুরুর খুব কষ্ট হবে। হবে তো হবে, ভক্তের ঘরে আবার কষ্ট কি বাবা? সামান্য দুটি অন্ন জুটলেই হবে। শুধু অন্ন? শুধু ভাত খাবেন গুরু? তাই দিও না বাবা, তাই দিও। তবে ভাতে রোজ ওই পোয়াটা ঘি আর কিশমিশ দিও। হ্যাঁ, আর আর আমাদের এই কজন ভক্তের জন্য ওই ধরো না কেন, শের পাঁচেক করে মাছ আর মাংস এনো, বেশি কিছু করতে হবে না। মহারাজ তো আছেনই, কোনো অসুবিধে হবে না বাবা। না না না, রাজার দেওয়া এক ফোঁটা খাবার ছোবো না আমি। শোনো শোনো গোপাল, বিকেলে ফল কিন্তু বেশি এনো না। হ্যাঁ, ওই আম, শরবতি, লেবু, আপেল, বেদানা আর ওই পেঁপে এনো। ওই গোটা 25 করে কমলা লেবু এনো। হ্যাঁ, আর কিছু নয় তো গুরুদেব? না গোপাল, তবে ওই রাত্রে ওই রাবড়ি, রসগোল্লা আর সন্দেশটা আনতে হবে, কিন্তু ওই 2.5 পো করে। হ্যাঁ, কষ্ট হবে না তো বাবা? আগে না গুরুদেব। রে, ভাবিস না ভাবিস না, একটু সামান্য সেবা করলে ওরে মুক্তি পেয়ে যাবি রে গোপাল, মুক্তি পেয়ে যাবি। সশরীরে স্বর্গে চলে যাবি বাবা। ও মন্ত্রী, গান কি হলো? গান করো। এত দিনে জব্দ হয়েছে গোপাল, এই জন্য বলি রাজার সঙ্গে টক্কর দিতে যেও না বাপু, সামলাতেই পারবে না, ভিটে ঘুঘু চড়ে যাবে। পেন্নাম হই রাজামশাই, পেন্নাম হই। ভালো খবর নিয়ে এসেছি। এই কিসের খবর আনলি আবার? তুই তো সেই আমার পুরনো গুপ্তচর। হ্যাঁ রাজামশাই, আমি গুপ্তচর হ্যাংলা। আর মশাইয়ের অধিকার হদিস করে আপনাকে জানান দিতে বলেছে ওই মন্ত্রী মশাই। তাই নাকি? মন্ত্রী তার বেশ মাথা খুলে গেছে তো। ওই রকম হাঁদা একটা মন্ত্রী গোপালকে একেবারে ধাঁধা লাগিয়ে দিচ্ছে। ধাঁধা বলে ধাঁধা? ভাড়মশাই খালি দৌড়চ্ছেন। ময়দা ভায়া রাবড়ি রসগোল্লা বানাতে রাত জাগছে। আর ওই গুরুদেবের পেশাদ পেতে 100-150 লোকের পাত পড়ছে রোজ। এবার হাতি পড়েছে বাঁকে। জয় গুরু, অক্ষয় স্বর্গবাস, কোনো দুঃখ থাকবে না, 7 রাজার ধন। ও বাবা, তাহলে আমিও নেব।
গোপাল দাদু এ গুরু ঠাকুর নয়, পেটুক ঠাকুর। নাক থেকে হাঁটু পর্যন্ত ওর পেট, খাচ্ছে তো খাচ্ছেই। গোপাল দাদু গুরু ঠাকুরের শিষ্যগুলো না এক একটা বক রাক্ষস গো। এখন কোনো কথা নয়, বুঝলি? তোরা যেমনটি খাওয়াচ্ছিস ওদের খাইয়ে যা। আগে বিজ্ঞানীকে যেখানে পাঠিয়েছি ফিরে আসুক। সবুর কর, সবুরে মেওয়া ফলে। তার আগেই তো ভিক্ষে করতে বেরোতে হবে। মেওয়া ফলবে কবে? আর সবুর করতে হবে না ভারমশাই, মেওয়া ফলে গেছে। কি হয়েছে বিজ্ঞানী দাদু? হবে আবার কি, মন্ত্রীমশাইয়ের বুদ্ধিতে রাজামশাই নিজে তোমাদের গোপাল দাদুকে জব্দ করতে ফন্দি করে ওই গুরু ঠাকুর পাঠিয়েছে। গুরু ঠাকুর তাহলে সত্যি সত্যি গুরু নয়? না 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 না, ঠিক বুঝেছিলাম। গুরু ঠাকুর হলো ওই মন্ত্রী মশাইয়ের শালা ঠাকুর, যাত্রা করে বেড়ায়। ওই জন্যই তো বিজ্ঞানীকে পাঠিয়েছিলাম মন্ত্রী মশাইয়ের শ্বশুর বাড়িতে গুরুর প্রসাদ খাওয়ার নেমন্তন্ন করতে। হ্যাঁ, আমার চোখে ফাঁকি দিতে পারেনি ওরা। মুখ ফসকিয়ে কথা বার করে নিয়েছি। তাহলে ভারমশাই এবারে কি করা যায়? কি আবার করা যাবে? আমার নাতি নাতনিরা শুধু চেঁচিয়ে চেঁচিয়ে ছড়া কাটবে। কি ছড়া? আরে ছড়াটা কি গোপাল দাদু? বলছি এমন ভাবে ছড়া কাটতে হবে যেন রাজা মশাই আর মন্ত্রী মশাইয়ের কানে পৌঁছে যায়। ভালো করে শোন। রাজা ভালো, রানী ভালো, মন্ত্রী ভোলা ভালা, গুরুদেবের পেশাদ খাবে ভোলা মন্ত্রীর শালা। রাজা ভালো, রানী ভালো, মন্ত্রী ভোলা ভালা, গুরুদেবের পেশাদ খাবে ভোলা মন্ত্রীর শালা। আর তারপর আরেকটা কাজ। রাজা ভালো, রানী ভালো, মন্ত্রী ভোলা ভালা, গুরুদেবের পেশাদ খাবে ভোলা মন্ত্রীর শালা। রাজা ভালো, রানী ভালো, মন্ত্রী ভোলা ভালা, গুরুদেবের পেশাদ খাবে ভোলা মন্ত্রীর শালা। রাজা ভালো, রানী ভালো, মন্ত্রী ভোলা ভালা, গুরুদেবের পেশাদ খাবে ভোলা মন্ত্রীর শালা। আপনার গোপাল ভাঁড় এবার ধ্যাড়াচ্ছে মহারাজ। এই যা, তুই আর দাঁড়িয়ে থাকিস না, গোপালের বাড়ির ভেতর কি চলছে দেখে এসে খবর দে। যা যা। কি কি বুঝছো মন্ত্রী এবার? এইবার ভাঁড় মশাই বুঝবে স্যাকরা ঠুকঠাক কামারের একঘা। আস্পর্ধা ভাবুন, হ্যাঁ, আপনার সঙ্গে বুদ্ধির খেলায় পাল্লা দিতে যায়। হ্যাঁ, আমার কিন্তু কেমন যেন সন্দেহ হচ্ছে মন্ত্রী। কিছু টের পায়নি তো? এক কথায় মেনে নিল, গুরুদেবকে বাড়িতে নিয়ে গিয়ে তুললো, আর এমন খাওয়াচ্ছে দাওয়াচ্ছে। শুধু তাই নাকি রাজা মশাই, ভাঁড় মশাই ওনার গিন্নি আর ছেলেকে পাঠাচ্ছেন নেমন্ত্রণ করতে, গুরুর পেশাদ যাতে সবাই পায়। সে কি কথা? এই এত প্রসাদ জোগাতে তো বিক্রি হয়ে যাবে যে। আমিও তো তাই বললুম। ভাঁড় মশাই বললেন রাজার গুরুর পেশাদ আহা বড়ই সুমধুর। রাজা খাবে, মন্ত্রী খাবে, খাবে মন্ত্রীর শ্বশুর। আমার শ্বশুর খাবে গুরুর পেশাদ? হ্যাঁ, কেন রে বাপু? আমার শ্বশুর বাড়িতে পেশাদ পাঠাবার কি দরকার? হ্যাঁ, তা তো জানি না। ভাঁড় মশাই শুধু বললেন রাজা ভালো, রানী ভালো, মন্ত্রী ভোলা ভালা, গুরুদেবের পেশাদ খাবে ভোলা মন্ত্রীর শালা। ভাঁড় মশাইয়ের নাতি নাতনিরা পর্যন্ত ওই পদ্য বলছে আর নেচে নেচে বেড়াচ্ছে। সে কি? সে কি বললে চলবে? তুমি হাঁটো ডালে ডালে, আর গোপাল হাঁটে পাতায় পাতায়। এই গুপ্তচর হ্যাংলাকে খবর দে। গোপাল দাদুর বাড়িতে রাজার গুরুদেব এসেছে, জানো তো? তাতে আমার কি? আরে তোমারই তো লাভ গো। শোনো, গোপাল দাদু খবর পাঠিয়েছে। একদম দেরি করো না যেন। সে আর বলতে, আমি ঠিক সময় পৌঁছে যাব। আমাকে আবার অনেকের কাছে যেতে হবে, আমি এগোই। হ্যাঁ হ্যাঁ। আমি সমস্ত চাষিদের বলে দিয়েছি, আমি গয়লাদের, আমি মা কাকিমা অন্নদা বিশেষ সবাইকে। আমিও আমার কাজ ছেড়ে দিয়েছি। আর নাপলা তুই? আমিও। চল এবার ফিরি। বলে প্রভু
বলো এই পৃথিবীতে এত সুখ কোত্থেকে এলো? ওরে পাগল, পরের বলে যত ইচ্ছে ঢুকিও না কো পেটে, আরাম পেতে গিয়ে এবার বুদ্ধি যাবে ঘেটে। বাম কালী মা, মা তুমি সত্য মা। ঠাকুর গো, ও ঠাকুর। কি হলো রে হ্যাংলা, পাচ্ছিস কেন বাবা? খবর গো ঠাকুর, খবর। জয় গুরু, অক্ষয় স্বর্গবাস, কোনো দুঃখ থাকবে না, 7 রাজার ধন। ও বাবা, তাহলে আমিও নেব। খবর গো ঠাকুর, খবর। রাজামশাই বলেছেন বলিস কি, মা কালী আমাকে ডাক দিয়েছেন? ও মা তুমি এত দয়াময়ী মা গো। কি খবর ঠাকুর? ওরে আমাদের মা আমাদের ডেকেছেন। এখানে আর থাকা যাবে না রে বৎস। তাহলে মা আমার রেগে পেঁচিয়ে দেবে সব। যাত্রা করতে হবে ওরে, এক্ষুনি যাত্রা করতে হবে। ভার মশাই যে আমের রস খাওয়াবে বলেছে গুরুদেব। না খেয়ে গেলে খুব দুঃখ পাবো ঠাকুর। কিসের দুঃখ গুরুদেব? আপনি থাকতে দুঃখ কিসের? আর যে থাকতে পারবো না গোপাল, মা ডাক দিয়েছে যে। কালী সে বললে তো চলবে না, বোমকালীকে বলুন বাবা এখানে আসতে। আপনি চলে গেলে আমার চলবে কিসে বাবা? রাজামশাই যে দুঃখ পাবেন। মন্ত্রী মশাই দুঃখ পাবেন। আমরাও দুঃখ পাবো। আমার যে উপায় নেই। তাহলে গুরুদেব, আমি একটা জিনিস আপনার স্মৃতি হিসেবে নিয়ে নেব, সেটাই সোনায় বাঁধিয়ে পুজো করব। নেব বাবা? নাও বৎস নাও, আমি তো সব বিলোতেই এসেছি ভক্ত গোপাল। যার যা ইচ্ছে নিয়ে নাও। বেশি কিছু নয় গুরুদেব, আপনার দাড়ি থেকে 2টো চুল ছিঁড়ে নেব। জয় গুরু, অক্ষয় স্বর্গবাস, কোনো দুঃখ থাকবে না, 7 রাজার ধন। ও বাবা, তাহলে আমিও নেব। আমরাও নেব। আরে আমার জন্য কিছু রাখ। আরে আমাকে দুটো সর বলছি, সর। আরে আমাকে দাও, আমাকে দাও। এই নাকি আমার মন্ত্রী? গরু, হাঁসচারু, বকচ্ছপ, ধনেশ পাখি, গুরুদেব এনে গোপালকে জব্দ করতে চায়। থাক রাজামশাই, অনেক লজ্জা পেয়েছেন মন্ত্রী মশাই। ও লজ্জা পাবে কেন? আমারই তো লজ্জা। বলে যাত্রাওয়ালা নিয়ে এসে গুরু সাজিয়ে গোপালকে নিজেই কি জব্দটাই না হয়ে গেছি। না, ও কথা বলবেন না রাজামশাই, আমার জয় মানে আপনারই জয়। কিন্তু আমার গুরুকে সেবা করতে যে অনেক খরচ হয়ে গেছে গোপাল, ধার দেনা হয়ে গেছে নিশ্চয়ই। মহারাজ কৃষ্ণচন্দ্র যার সহায়, তার আবার খরচে ভয় কিসের মহারাজ? ধন্য গোপাল, আমার এই রত্নহার তাই তো তোমার গলায় ঝুলবে। এই নে ধর তোদের টাকা, সময় মতো সুদ সমেত ফিরিয়ে দিস কিন্তু। সে আপনি কোনো চিন্তা করবেন না, আমরা ঠিক সময় সুদ সমেত সব টাকা ফিরিয়ে দেব। ঠাকুর করুক সেটা যেন না হয়। সময়ের মধ্যে সুদ সমেত টাকা ফেরত না দিতে পারলে আমি তোদের বাড়ি, ঘর, জমি, জায়গা সব নিজের নামে লিখে নেব। আমরা তাহলে এবার আসি মানে? না এখনো কাজ বাকি আছে। এই তোরা যে আমার কাছ থেকে টাকা ধার নিলি, সেটা তো মুখের কথায় কেউ বিশ্বাস করবে না নাকি? প্রমাণ দেখাতে হবে তো। তাই তোদের এই যে এইখানে নিজেদের আঙুল ছাপটা দিয়ে যেতে হবে, কেমন? দে। ব্যাস, এইবার তোরা আয়, এইবার আয়। মূর্খের দল এটাও জানে না যে এই খাতায় লেখা আছে যে সময়ের মধ্যে টাকা শোধ দিতে না পারলে ওদের বাড়ি, ঘর, জমি, জায়গা
সব আবার হবে। একটা সময় ছিল যখন আমার মাথা ভর্তি চুল ছিল, আর এখন দিনের বেলা তো লণ্ঠন জ্বালিয়ে মাথায় চুল খুঁজতে হয়। বলে একটু বাজারের দিকে যাও না, হ্যাঁ? দুপুরে দুটি খেতে হবে তো নাকি? বাজারে যাব বলেই তো চুল আঁচড়াচ্ছি গিন্নি। কি বললে? তুমি চুল আঁচড়াচ্ছ? গিন্নির হাসি একেবারে কান পর্যন্ত উঠে গেছে দেখছি। বলি এত হাসির কি আছে শুনি? হাসবো না তো কি করবো? যার মাথায় কিনা চুলই নেই সে নাকি চুল আঁচড়াচ্ছে। তোমার তাকে চিরুনি চালানো আর পাথরে লাঙল দেওয়া দুই সমান ব্যাপার গো। দূর, দিলে তো গিন্নি সকাল সকাল মাথাটা গরম করে, ভাল লাগে না। ওই দেখো কথায় রাগ করতে আছে নাকি? যাও তুমি এবার বাজারের দিকে যাও তো, ভালো মাছের মাথা বেলে নিয়ে এসো দেখি। কতদিন মাছের মাথা দিয়ে মুগ ডাল খাই না গো। আমার মাথা কে হচ্ছে না, এখন আবার মাছের মাথা খাবে। চলে যাব, সব ছেড়ে ছুড়ে একদিন সন্ন্যাস নিয়ে হিমালয়ে চলে যাব। সে না হয় যেও, তবে যাবার আগে বাজারটা করে দিয়ে যেও। এই ভগবান মশাই, এসো এসো এসো, বলো তোমার কত টাকা চাই? আমার ওই 5 টাকার মতন চাই। 5 টাকা 5 মাসের মধ্যে শোধ দিতে পারবে তো? আগে তা পারবো। 5 টাকার 5 মাসের সুদ হলো গিয়ে 50 পয়সা। মোট 5 টাকা 50 পয়সা 5 মাসের মধ্যে শোধ করে দিও, কেমন? এই নাও, ধরো ধরো ধরো। বোকায় বোকায় ভরে গেল চারিদিকে। এই খাতায় 5 মাস নয় 4 মাস সময়ের কথা লেখা আছে। লোকটা না পড়েই টিপছাপ দিয়ে চলে গেল। সবটা অশিক্ষিত। আর এদের জন্যই আমার সুদের ব্যবসা করে ফুলে ফেঁপে উঠেছে। কোথায় চললে গোপাল দাদা? বাজারে যাচ্ছি। তা তুমি কোথায় গেছিলে শুনি? আমি ভগবানের কাছে গেছিলাম গো গোপাল দাদা। হ্যাঁ, বল কি? ভগবান তো উপরে থাকেন, তা তুমি সেখানে গেছিলে নাকি? না, ওই ভগবান নয়, আমাদের রাজ্যের ভগবান মশাই গো, ভগবান মশাই। ও তাই বলো, সুদের কারবারি ভগবানের কথা বলছো তুমি? ও বেটা আস্ত একটা শয়তান। কে যে ওর নাম ভগবান রাখলো কে জানে। যাকে আমার আর কি, আমি চলি। না, আজ সকাল সকাল গিন্নি আমার মাথাটা একেবারে গরম করে ছেড়েছে। এত সহজে মাথা ঠান্ডা হবে না। মাথা ঠান্ডা করতে হলে নিজের পছন্দের কাজ করতে হবে। অনেকদিন ধরে ভাবছি বাড়িতে একটা ছাগল পুষবো। আজ তাহলে ছাগলটা কিনেই ফেলি, নিজের পছন্দের কাজও করা যাবে, আর ছাগলটা বড় করে বিক্রি করতে পারলে ঘরে অনেক টাকাও আসবে। এই যে ভাই, আমার একটা ছাগল বাচ্চা চাই, কত করে বিক্রি করছে শুনি? সবার জন্য 10 টাকা, শুধু তোমার জন্য 5 টাকায় ছেড়ে দিলাম গোপাল দাদা, শুধু তোমার জন্য মাত্র 5 টাকা। হ্যাঁ, না ছেড়ে দিতে হবে না, আমার হাতে দাও। এই নাও গোপাল দাদা, এই নাও। সবচেয়ে ভালো বাচ্চাটা তোমাকে দিলাম, ঠিক আছে? তুমি একবার আমার যা উপকার করেছিলে সেই উপকার কিন্তু আমি আজও ভুলিনি। হ্যাঁ সেই, তাই তো 10 টাকার ছাগল 5 টাকায় দিলে ভাই। সুযোগ পেলে আবার তোমার উপকার করব, তখন এই 5 টাকাও ফেরত দিয়ে দিও, কেমন? ও গোপাল, বলি ছাগলের বাচ্চাটা কত নিল? 5 টাকা। বলো কি, অনেক কমে পেয়েছো তাহলে। হ্যাঁ, তবে বড় হলে 15 টাকার কমে বিক্রি করব না, এই বলে দিলাম। গোপাল তো আচ্ছা ধরিবাজ, 5 টাকায় ছাগল কিনে বড় করে 15 টাকায় বিক্রি করবে। হ্যাঁ, গোপাল তো ওরকমই, ওর মাথায় মহারাজের আশীর্বাদ আছে। মহারাজ ওকে কথায় কথায় পুরস্কার দেন। হ্যাঁ, সুযোগ পেলে গোপালকে একদিন এমন ল্যাং মারবো যে আর কোনোদিন উঠে দাঁড়াতে পারবে না।
এই দেখো গিন্নি কি নিয়ে এসেছি। ও মা, এ আবার কি? কোথা থেকে আবার ছাগল বাচ্চা ধরে নিয়ে এলে? ধরে নয় গিন্নি, কিনে এনেছি। আজ থেকে গোপালের বাড়িতে গোপাল আর গিন্নির সঙ্গেই থাকবে এই ছাগলটা। হ্যাঁ নয় হ্যাঁ। গিন্নি, আমি রাজসভায় চললাম। ফেরার পথে বাজারটা করে এনো কিন্তু। পারবো না গিন্নি, পয়সা নেই। সে কোন সময় থাকে শুনি? রোজ রোজ তো মাছ মাংস খাওয়াতে বলছি না তোমায়। দুটি ডাল ভাতও যদি খাওয়াতে না পারো তাহলে বিয়ে করতে গেছিলে কোন মুখে শুনি? হ্যাঁ, যখন তোমাকে বিয়ে করেছিলাম তখন তুমি এতটা মোটা ছিলে না গিন্নি, আর তখন তুমি কম কম খেতে, তাই তো তোমাকে বিয়ে করেছিলাম। আর এখন নিজেই 5 জনের খাবার খাও। কি বললে? ওরে বাবা রে! আপনি এমনটা করবেন না ভগবান মশাই, আপনার কাছে হাত জোর করছি। না 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 না, আমিও সব শুনবো না। টাকা ধার নেওয়ার সময় সব কথা মনে ছিল না? না, কিন্তু টাকা ধার নেওয়ার সময় তো আপনি বলেছিলেন 5 মাসের মধ্যে সুদ সমেত টাকা শোধ দিতে, কিন্তু এখনো তো 5 মাস পুরো হয়নি, এই সবে তো 4 মাস। আবার মিথ্যে কথা? হ্যাঁ, আবার মিথ্যে কথা। আমি 4 মাসই বলেছিলাম, আমার কাছে প্রমাণ আছে। এই ঘর থেকে সব জিনিসপত্র বার করে দে। আজ থেকে এই বাড়িটা আমার। হ্যাঁ, এই বাড়িটা আমার। আপনার পায়ে পড়ি, বউ বাচ্চা নিয়ে আমাকে পথে বসতে হবে। দয়া করে আমাকে আর 1 মাস সময় দিন। ওই তো গোপাল দাদু আসছে। গোপাল দাদু, ও গোপাল দাদু, আমাদের ওই লোকগুলো বাড়ি থেকে বার করে দিচ্ছে। আমাদের বাঁচাও গোপাল দাদু, আমাদের বাঁচাও। কি বলিস কি? চল তো দেখি। এই যে ভগবান, কি হয়েছে শুনি? আর বলো না গোপাল, এই লোকটা 4 মাস আগে আমার কাছ থেকে 5 টাকা ধার নিয়েছিল। তখন বলেছিল 4 মাসের মধ্যে টাকা শোধ দিয়ে দেবে, কিন্তু এখনো 1 পয়সাও শোধ করেনি। হ্যাঁ, মিথ্যে কথা গোপাল দাদা। ভগবান মশাই আমাকে 5 মাস সময় দিয়েছিলেন, আর আজ হঠাৎ উনি বলছেন উনি নাকি 4 মাস সময় দিয়েছিলেন। এবার আমি কি করব গোপাল দাদা? আমি যে পথে বসবো। মিথ্যে কথা আমি নয়, ওই লোকটা বলছে গোপাল। এই দেখো এই যে এখানে পরিষ্কার লেখা আছে 4 মাস সময় দেওয়ার কথা। পাশে লোকটার আঙুলের ছাপও আছে। দেখো এই যে। আচ্ছা বেশ বেশ, পুটির বাবার হয়ে আমি টাকা শোধ দেব। এবার ওদের ছেড়ে দাও ভগবান। গোপালের দরদ একেবারে উঠলে উঠছে দেখছি। পুটির বাবা, তুমি ভগবানের কাছ থেকে কত টাকা ধার নিয়েছিলে শুনি? 5 টাকা গোপাল দাদা, সুদ সমেত 5 টাকা 50 পয়সা দিতে হবে ভগবান মশাইকে। আচ্ছা, তুমি আজ বিকেলে আমার বাড়িতে এসো ভগবান, আমি পুটির বাবার সব ধার শোধ করে দেব। এবার তুমি তোমার লোকেদের নিয়ে চলে যাও। না 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 না, এখন আর 5 টাকা 50 পয়সায় ধার শোধ হবে না গোপাল। এই দেরি হওয়ার ক্ষতিপূরণ বাবদ ওই মোট 7 টাকাই চাই আমার। হ্যাঁ, 7 টাকাই চাই। না, ভগবান দেখছি পুরো লোক ঠকানোর ব্যবসা খুলে বসেছে। অনেক দিন ধরে তোমাকে দেখছি ভগবান, তুমি গরিব চাষিদের টাকা ধার দিয়ে তাদের জমি জমা সব নিজে ভোগ করছো। এবার একটা সুযোগ হাতে এসেছে, এত সহজে আমি তোমাকে ছাড়বো না, এই বলে দিলাম। কি হলো গোপাল, এই 7 টাকা শুনে চুপ করে গেলে যে? হ্যাঁ, তাই দেব, আমি রাজি। বেশ বেশ, আজ আমি বিকেলে তোমার বাড়ি যাচ্ছি। আজই আমার টাকাটা চাই কিন্তু গোপাল। এই চলে আয়, সব চলে আয় তোরা। গোপাল দাদা, তুমি এতগুলো টাকা পাবে কোথায়? আমাকে বাঁচাতে গিয়ে তুমিই তো এবার ডুবে যাবে। না না ভাই, এত সহজে গোপাল ভাঁড় ডুবে যায় না। নদী যতই গভীর হোক না কেন, গোপাল ঠিক সাঁতরে বেরিয়ে আসবে। নাও, এবার তোমরা নিশ্চিন্তে ঘরে ফিরে যাও, কেউ তোমাদের কিচ্ছু বলবে না। গোপাল, ও গোপাল, বাড়ি আছো? গোপাল বলছি আমার স্বামী তো রাত সবাই গেছে, এখনো বাড়ি ফেরেনি।
আপনি বরং একটু পরে আসুন। না 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 না, একবার যখন এসে পড়েছি তখন আর কোথাও নড়ছি না, আমি এখানেই বসলাম। বাহ 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 বাহ, ছাগলটা বেশ বড় হয়ে গেছে এই কয় মাসে। বাজারে বিক্রি করলে 15 টাকার কমে বিক্রি হবে না। খুব ভালো, খুব ভালো। লোকটা পাগল নাকি? কি সব উল্টো পাল্টা বকবক করছে। গিন্নি, গিন্নি, ওরে বাবারে, তুমি এখানে? টাকা নিতে এসেছি গোপাল, তুমিই তো আসতে বলেছিলে আমাকে। হ্যাঁ হ্যাঁ, তা বলেছিলাম, কিন্তু এখন আমার কাছে যে 1 পয়সাও নেই ভগবান। সে আবার কি? না 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 না, আজ টাকা না নিয়ে আমি বাড়ি যাব না গোপাল, এই আমার স্পষ্ট কথা। আহা, খামোখা চটে যাচ্ছ কেন? আমি কি একবারও বলেছি তোমাকে টাকা দেব না? এই তো তুমি বললে তোমার কাছে টাকা নেই। তাতে কি, তোমার কাছে তো আছে। মানে এই গোপাল, হেয়ালি ছেড়ে কি বলতে চাইছো খুলে বলো তো। তুমি তো গরিব চাষিদের টাকা পয়সা ধার দাও, তাই আজ আমি তোমার কাছ থেকে টাকা ধার নিয়ে পুটির বাবার ধার শোধ করব। আমাকে 10 টাকা ধার দাও ভগবান। হ্যাঁ, গোপাল নেবে ধার? এবার মনে হচ্ছে গোপালকে ল্যাং মারার সময় এসেছে। ও ও হো, এই ব্যাপার। ঠিক আছে ঠিক আছে, আমি তোমাকে 10 টাকা ধার দিতে পারি, তবে একটা শর্ত আছে। বলে ফেলো শুনি। তোমাকে 1 মাসের মধ্যে এই 10 টাকার ধার শোধ করতে হবে, আর সেটা করতে হবে এই ছাগলটা বিক্রি করে। মানে এই ছাগলটা বিক্রি করে যা টাকা পাবে সেই সবটা আমাকে দিতে হবে। ভগবান এবার আমার পিছনে লাগতে এসেছে। দাঁড়া, গোপালের পিছনে লাগার কি ফল হয় সেটাই এবার তোদের দেখাচ্ছি। কি হলো গোপাল, রাজি তো? হ্যাঁ রাজি, আমি রাজি। আমি ঠিক 1 মাস পর আমার ছাগলটা বিক্রি করে দেব, আর ছাগলটা বিক্রি করে যা টাকা পাবো তার সবটা তোমায় দিয়ে আমি আমার ধার শোধ করব। গোপাল ভাঁড়ের কথার দাম আছে। ছাগলটার যা স্বাস্থ্য, তাতে 15 টাকার কমে তো বিক্রি হবেই না। গোপালকে 10 টাকা ধার দিয়ে 15 টাকা পাবো। এই নাও গোপাল, তোমার 10 টাকা ধরো। আর এই নাও 7 টাকা। পুটির বাবার সব ধার শোধ করে দিলাম আমি, বুঝলে? আমি ঠিক 1 মাস পরে আসবো গোপাল। চলি চলি। হ্যাঁ, এ তুমি কি করলে গো? 10 টাকা কি আর মুখের কথা? এত টাকা ধার নেওয়ার কি দরকার ছিল শুনি? ছিল গিন্নি, দরকার ছিল। ভগবানকে শিক্ষা দেওয়ার জন্য দরকার ছিল। 1 মাস পর ভগবান আবার আসবে, আর তখন গোপাল এমন চাল চালবে যে গরিব চাষিদের ঠকিয়ে জমি জমা নেওয়া তো দূরের কথা, ভগবান টাকার নাম শুনলে ছুটে পালাবে। পেয়ে গেছি, পেয়ে গেছি। কি হয়েছে সেটা বলবে তো? যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হবে তা ভালোই হবে। হে ঠাকুর, এ আমি কার সাথে সংসার করছি? কি দেখো, কিছু বলা নেই, কোয়া নেই, অমনি ঘুমিয়ে পড়লো। দূর 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 দূর। এরকম তো কথা ছিল না ভগবান মশাই। যা যা, ফ্যাচ ফ্যাচ করে কাঁদিস না। খাতায় যা লেখা আছে আমি সেই মতোই কাজ করেছি, বুঝলে? আমরা মহারাজের কাছে যাব, গিয়ে নালিশ করব আপনার নামে। যেখানে খুশি যা, মহারাজ আমার কিচ্ছু করতে পারবে না। এই খাতায় চুক্তির কথা গোটা গোটা করে লেখা আছে। হ্যাঁ, সব শেষ হয়ে গেল মহারাজ। আমাদের বাঁচান মহারাজ, আমাদের বাঁচান। কারা তোমরা? আরে কি শেষ হয়ে গেল? আমরা গরিব চাষি মহারাজ, ভগবানের কাছ থেকে টাকা ধার নিয়েছিলাম চাষ করব বলে। ভগবান মশাই আমাদের 5 মাস সময় দিয়েছিলেন টাকা শোধ করার জন্যে। আর এখন এই 4 মাসের মাথায় উনি বলছেন টাকা দিতে না পারলে বাড়ি ঘর সব নিয়ে নেবেন। ও
তোমাদের সঙ্গেও ভগবান এই একই কাজ করেছে। মহারাজ, কদিন আগে পুঁটির বাবার সঙ্গেও ভগবান এরকম করেছে। প্রহরী, এক্ষুনি ভগবানকে রাজসভায় ধরে নিয়ে এসো। দাঁড়ান মহারাজ, তাতে কোনো লাভ হবে না। ওরা গরিব মূর্খ চাষি। ভগবান খাতায় ওদের টিপ ছাপ নিয়ে রেখেছে। পাশে কি লেখা আছে না পড়েই ওরা টিপ ছাপ দিয়ে চলে এসেছে। এটাই তো ভগবানের চাল। ওরে বাবা, ভগবান তো দেখছি আমার থেকেও বুদ্ধিমান। তা আপনি ঠিকই বলেছেন মন্ত্রী মশাই। এখন তাহলে কি করা যায় বলো তো গোপাল? আপনাকে কিছুই করতে হবে না, যা করার গোপাল করাবে। ঠিক 1 মাস পর। অনেক দিন তুই আমার কাছে ছিলি, তোর উপর কেমন মায়া জন্মে গেছে রে। কিন্তু এবার তোকে আমাকে ছেড়ে যেতে হবে রে। আহা, বড় দুঃখ পাচ্ছি আমি। গোপাল, আমি এসে গেছি। এসে গেছি। হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি। কথার খেলাপ করলে আমি কিন্তু মহারাজের কাছে যাব, বলে দিলাম। না না, গোপাল ভাঁড় এক কথার মানুষ, তাই মহারাজের কাছে যেতে হবে না। তুমি আমার সঙ্গে হাটে চলো। আজ হাটে ছাগলটা বিক্রি করে আমি যত টাকা পাবো সব আমি তোমাকে দেব। তবে আর দেরি কেন, চলো চলো। গিন্নি, আমি ছাগল বেচতে হাটে চললাম, সঙ্গে করে কাঁঠালটাও নিয়ে গেলাম। ভালো দাম পেলে বিক্রি করে দেব। দুগ্গা 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 দুগ্গা। আজ ভগবানকে এমন ভেলকি দেখাবো যে বেটা সারা জীবন মনে রাখবে। নাও গোপাল, এবার খদ্দেরের জন্য অপেক্ষা করো। একদম চালাকি করবে না। আমি কিন্তু তোমার পাশেই দাঁড়িয়ে আছি। করব তো, 100 বার চালাকি করব। গোপাল চালাকি করবে না সেটা কি হয়? আমি চালাকি করব, কিন্তু তুমি আমাকে কিচ্ছু বলতে পারবে না ভগবান। কি গো গোপাল? হ্যাঁ, এই তো কাঁঠাল কিনুন, কাঁঠাল কিনুন, দাম 15 টাকা। কাঁঠালের দাম 15 টাকা। আর কাঁঠালের সঙ্গে আরো 1 টাকা বেশি দিলে পাবেন এই ছাগলটা। দারুণ সুযোগ, দারুণ সুযোগ। বলো কি, কাঁঠালের দাম 15 টাকা? হ্যাঁ, সঙ্গে আরো 1 টাকা দিন, মানে মোট 16 টাকা দিন, আর এই ছাগলটাও নিয়ে যান। বাবা বাবা বাবা, ছাগলটা তো দারুণ। এই নাও, এই নাও গোপাল। বাবা বাবা, কাঁঠালের দাম বড্ড বেশি আর ছাগলের দাম বড্ড কম। পুরো উল্টো, কিন্তু তাতে কি, মোট 16 টাকা দিয়ে কাঁঠালও পেলাম আর ছাগলও। এই চল চল চল, হুস হুস হুস। দাঁড়ান দাঁড়ান, যাওয়ার আগে আপনি যে আমার কাছ থেকে কাঁঠাল আর ছাগল কিনলেন তার একটা প্রমাণ দিয়ে যান। আমাকে কি করতে হবে বলো? এইখানে লিখে দিন আপনি গোপাল ভাঁড়ের কাছ থেকে 15 টাকার বিনিময়ে একটা কাঁঠাল আর 1 টাকার বিনিময়ে একটা ছাগল কিনেছেন, আর নিচে আপনার আঙুলের ছাপ। এই নাও, ছাগল বিক্রির 1 টাকা। হ্যাঁ, আমি নিজের চোখে দেখলাম লোকটা তোমাকে 16 টাকা দিল, আর তুমি আমাকে 1 টাকা দিচ্ছ। তার মধ্যে তো কাঁঠাল বিক্রির 15 টাকা ছিল ভগবান। আমি কাঁঠাল বিক্রি করেছি 15 টাকায়, আর ছাগল বিক্রি করেছি 1 টাকায়। আর আমাদের চুক্তি ছিল আমি তোমাকে শুধু ছাগল বিক্রির দামই দেব। এবার এই 1 টাকা নিতে হলে নাও, না হলে যাও। কি, এ তো দিনে দুপুরে লোক ঠকানো। এই আমি তোমাকে কিন্তু ছাড়বো না গোপাল। আমি তোমাকে ছাড়বো না। তুমি আমার কিচ্ছু করতে পারবে না ভগবান। আমার কাছে প্রমাণ আছে। যে কাঁঠাল আর ছাগল কিনেছে সে এই কাগজে সব লিখে আঙুল ছাপ দিয়ে গেছে। এটাই প্রমাণ। গোপাল, খুব খারাপ হচ্ছে, কিন্তু খুব খারাপ হচ্ছে। গরিব চাষিদের ঠকিয়ে তাদের জমি জমা নিজেদের নামে লিখিয়ে নেওয়ার সময় খারাপ হয় না বুঝি? ভবিষ্যতে এরকম দেখলে আমি মহারাজকে বলে তোমাকে সোজা কারাগারে ঢোকাবো, এই বলে দিলাম। যাও যাও, এবার বাড়ি যাও, আর এই 1 টাকাটাও সঙ্গে নিয়ে যাও। হাজার হোক গোপাল ভাঁড় কথা দিয়েছিল ছাগল বিক্রির দাম তোমাকে দেবে। আর যাই হোক,
গোপাল ভাঁড় কিন্তু কথা রেখেছে। আরে আমার কি সর্বনাশ হয়ে গেল গো, সব শেষ হয়ে গেল গো। ওরে কে কোথায় আছো গো? একেই বলে শয়তানের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়া। বহুদিন পরে রাজবাড়ির বাইরে পা রেখে বেশ ভালোই লাগছে, কিন্তু আমি দেখতে চাই আমার রাজ্যের রাজ্যবাসী সকলে কেমন আছে। একেই বলে মহারাজ মাটির টান। একবার মাটিতে পা পড়লে মাটিকে শিকড়ের মতো আঁকড়ে ধরতে চাইবে। আজকে আর রাজসভা নয়, ফেলে এসেছেন সব কাজ। গ্রাম বাংলা ঘুরে দেখছেন মাটির মানুষ মহারাজ। বাহ সভাকবি বাহ, তোমার এই কবিতা শুনে আমি ধন্য। এই নাও মুক্তোর হার, কেবল তোমারই জন্য। চলুন মহারাজ, সামনে হীরালালের বাড়ি, ওদের বাড়িতে গিয়ে দেখা যাক সবাই কেমন আছে। তাই চলো তাই চলো। কি হীরালাল, কেমন আছো? এই ঈশ্বরের আর আপনার দয়ায় খেয়ে পড়ে বেঁচে আছি মহারাজ। তা তোমার হাম্মাগুলো মানে গরুগুলো কেমন আছে? ওরা বেশ ভালোই আছে মহারাজ। মাঝখানে ওই একটা বাছুরের পায়ে যন্ত্রণা উঠেছিল, কিন্তু এখন বেশ সুস্থই আছে। সব গরুই ভালো দুধের যোগান দিচ্ছে। বেশ বেশ, গরুদের যত্ন নাও, আর কোনো সমস্যা হলে আমাকে জানিও। চলো চলো, সামনে মানিকলালের বাড়ি, ওর বাড়িতে গিয়ে দেখি কি করছে। কি খবর মানিকলাল? ও মহারাজ, আপনি কি সৌভাগ্য, আপনি আমার বাড়িতে এসেছেন, তাও আবার সপার্শ্বদ। কই গো মিনুর মা কোথায় গেলে গো? আরে অত ডাকাডাকির কিছু নেই, আমি একটু ওই রাজ্য পরিদর্শনে বেরিয়েছি, দেখি কে কেমন আছে। আমরা সবাই ভালো আছি মহারাজ। এই সংসার আর ছাগলদের নিয়ে ভালোই কেটে যাচ্ছে। মহারাজ, আপনি বাইরে দাঁড়িয়ে আছেন কেন? ভিতরে আসুন। না 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 না, আজ নয় আজ নয়, আজ অনেকের বাড়িতে যেতে হবে, পরে কোনো একদিন হবে। গেলে মহারাজ ভালোই হতো, হয়তো হালকা করে পেট পুজোটাও হয়ে যেত। হ্যাংলামুটা বন্ধ কর গোপাল, চলি হে মানিকলাল, পরে একদিন আসবে। আচ্ছা, মন্ত্রীকে তো দেখছি না। মহারাজ, ওই মন্ত্রী মশাই তো ধীরে ধীরে হেঁটে আসছেন কচ্ছপের মতো, ওই পিছনে। যাই হোক, আমাদের রাজ্যে সবাই বেশ কিন্তু সুখে শান্তিতেই আছে। হ্যাঁ, ঠিকই বলেছেন রাজপণ্ডিত মশাই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে ওই কথাই রইল, আজকে মাঝরাতে দেখা হবে আপনার সাথে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এখন তোরা আয়। কই চুনিলাল, লালচুনি? এ কি মহারাজ, আপনি? কি সৌভাগ্য! আসুন আসুন আসুন, ভেতরে এসে বসুন। না না, আমি তো আজকে বসতে আসিনি চুনি। তা তোমার কাজকর্ম, সংসার এসব কেমন চলছে? কোনো সমস্যা নেই তো? না, তেমন কোনো সমস্যা কিছুই নেই, সবই ঈশ্বরের দয়ায় কুশল মঙ্গলই আছে। বাহ বাহ, বেশ বেশ, কোনো সমস্যায় পড়লে আমাকে জানিও কিন্তু। মহারাজ কৃষ্ণচন্দ্র কোনো সাধারণ মহারাজ নন, তিনি হলেন প্রজাদরদি রাজা। যেমন মুরগির পালক, টিয়া পাখির পালক, তেমনি মহারাজ হলেন প্রজা পালক। দেখলেন মহারাজ, দেখলেন গোপাল কিরকম আপনার সাথে মস্করা করে চলে গেল। হ্যাঁ তাই তো দেখলাম। চলো, আজ অনেক বেলা হয়ে গেছে, তোমরা সবাই এখন বাড়ি যাও, কালকে রাজসভায় তোমাদের সাথে আবার দেখা হবে। ওহ, তোরা দেখছি চলে এসেছিস। হ্যাঁ মন্ত্রী মশাই, আমরা হলাম আপনার চেলা চামুন্ডে। আপনি ডাকলে আমরা কি আর না এসে থাকতে পারি? তা কি কাজ করতে হবে মন্ত্রী মশাই? শোন, তোদের একটা কাজ করতে হবে।
এটা দিয়েই হবে আসল কাজ। আমি সব ব্যবস্থা করে রেখেছি, তোদের শুধু বাকি কাজটা করতে হবে। আমাদের এই কাজের গুপ্ত শব্দ হলো হিরে, চুনি, মানিক। এগুলো তো মূল্যবান রত্ন, আমরা এগুলো চুরি করব? আগে ভালো করে শোন, তারপরে কথা বল। প্রথমে তোদের যেতে হবে। কোনো চিন্তা করবেন না, আমরা এমন ভাবে কাজটা সারবো, কাকপক্ষী তো দূরের কথা, রাতের বেলাতে ওই যে পেঁচাতেও টের পাবে না। সভাসদগণ, কালকে এটা দেখে আমি বেশ খুশি হয়েছি যে আমার রাজ্যে অধিকাংশ প্রজাই বেশ সুখে শান্তিতে দিন যাপন করছে। সে তো করবেই মহারাজ, সবই আপনার পালকের গুণ। গোপাল, আবার মস্করা শুরু করেছো তো? আমার কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে। গোপালের টেকো মাথায় সব সময় দুষ্টু বুদ্ধি। দিন না মহারাজ গোপালের টাকটা ফাটিয়ে। মহারাজ, মহারাজ আমার সর্বনাশ হয়ে গেছে, মহারাজ সর্বনাশ হয়ে গেছে। এবার মহারাজ বুঝবে খেলা। কি হয়েছে হিরালাল? মহারাজ, রাতারাতি আমার 40টা গরু উধাও হয়ে গেছে মহারাজ। একটা নয়, দুটো নয়, একেবারে 40টা। তার মানে চোর বেশ সাহসী চোর। 40টা গরু রাতারাতি নিয়ে পালানো তো আর মুখের কথা নয়। আচ্ছা হিরালাল, এতগুলো গরু তোমার গোয়াল থেকে চলে গেল, তুমি কোনো আওয়াজ পাওনি? না, তা তো পাইনি। অদ্ভুত ব্যাপার, কেমন একটা রহস্যের গন্ধ পাচ্ছি। সে যাই রহস্য হোক না কেন, সেটাকে উদ্ঘাটন তো করতেই হবে। আমি ভেবে দেখছি কি করা যায়। তুমি এখন বাড়ি যাও হিরালাল, বাড়ি যাও। এই কালকেই আমার রাজ্যে কোনো সমস্যাই ছিল না, আর আজকে হঠাৎ করে সমস্যা চলে এলো। গ্রহ নক্ষত্র তো আর থেমে থাকার পাত্র নয়, ওরা বন বন করে ঘুরছে, তার সাথে মানুষের ভাগ্যের চাকাও ঘুরছে। আমার চাকা এবার গড় গড় করে এগোবে, সেটা বেশ বুঝতে পারছি। ঠিক আছে, ঠিক আছে, আজ রাজসভা এখানেই মুলতুবি করা হলো। আর সেনাপতি, তুমি তো খোঁজ খবর না, ওই হিরালালের 40টা গরু গেল কোথায়? যথাজ্ঞা মহারাজ। ভেবে ভেবে আমি মাথা চুল ছিঁড়ে ফেলছি, কিন্তু কোনো কুল কিনারাই খুঁজে পেলাম না। সেনাপতি, ও সেনাপতি, কালকে যে হিরালালের 40টা গরু হাওয়া হয়ে গেল, তার কোনো হদিশ পেলে? না মহারাজ, আমি এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছি, কিন্তু কোনো খোঁজই পাইনি। তো সব হাম্মকের দল। ওদিকে যে রাজ্যবাসীরা বিপদে পড়ে না খেতে পেয়ে মরছে, সে খেয়াল আছে তোমার? হায় হায় হায়, আমার সর্বনাশ হয়ে গেল। মানিকলাল, তোমার আবার কি হলো? আমার ছাগলগুলোকে কে রাতারাতি নিয়ে চলে গেছে। হ্যাঁ, কে নিয়ে চলে গেছে? আমি জানি না মহারাজ, কে আমার এত বড় সর্বনাশ করলো। আপনি কিছু একটা করুন। একের পর এক সর্বনেশে কাণ্ড ঘটেই চলেছে। মহারাজ, মহারাজ, আপনি কিছু একটা করুন। কেউ কিচ্ছু করতে পারবে না। আমার চাল সবাই বেসামাল। মহারাজ, আজ সকালে এমনিতেই ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, তারপর উঠে দেখি এই কাণ্ড। কি করব কিছু বুঝতে পারছি না। কি এ তো সর্বনাশের মাথায় বাড়ি। আরে তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কি? কিছু বলো। ও মন্ত্রী, আরে ও গোপাল, আমি এ ব্যাপারে কি করব? আমি তো ভেবেই কুল কিনারা পাচ্ছি না যে কি করব। তোমরা সবাই এক্ষুনি সারা রাজ্যে খোঁজ খবর নেওয়া শুরু করে দাও। কে বা কারা প্রজাদের এই চরম সর্বনাশ করে চলেছে। আচ্ছা মহারাজ। কেলে পচা, আরে কেলে পচা,
ও কে রে? ও ও গোপাল দাদা, বলো তা হঠাৎ তুমি আমার বাড়িতে? ঘরে চল, সব বলছি। এ কি গোপাল দাদা, দরজা বন্ধ করতেছ কেন? তোর সাথে কিছু কথা আছে, যেটা 5 কান হলে মুশকিল। এ মা, সি সি সি, এসব কি বলতিস গোপাল দাদা? তোমার কথা মতো আমি চুরি, সামারি, অপহরণ এসব বাজে কাজ একদম বন্ধ করে দিয়েছি। এই বিশ্বাস করো তুমি। আচ্ছা, তাই বুঝি? তাই এগুলো কে করছে শুনি? বিশ্বাস করো গোপাল দাদা, আমি কিছুটি জানি না গো। শুধু ভালো কাজের জন্য তুমি চুরি করতে বলো, তখনই আমি করি। নইলে আমি ওই রাস্তায় আর কোনোদিনও হাঁটবো নি গো দাদা, সত্যি বলতেছি তোমারে। ঠিক আছে, তুই যখন করিসনি তখন কেউ তো একটা করছেই, আর যেই করুক না কেন সেটা তোকেই খুঁজে বের করতে হবে। কি করতে হবে বলো গোপাল দাদা? তোকে আজ রাতে রাজ্যের চারিদিকে পাহারা দিতে হবে। কেউ কোনো পশু পাখি চুরি করে রাজ্য থেকে অন্য কোথাও নিয়ে যাচ্ছে কিনা সেটা জানতে হবে। আচ্ছা গোপাল দাদা। ধুর ধুর, যেদিকে তাকাই কিছুই নেই। সেই কখন থেকে চারিদিকে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছি। কারো বুঝি খেয়ে দিয়ে কাজ নেই, রাত দুপুরে চুরি করতে বেরাবে। এককালে আমাকেও এই কাজ কত করতে হয়েছে, সেসব স্মৃতি। এত রাতে দূরে ওরা কারা হেঁটে চলেছে? একটু কাছে গিয়ে ঝোপের আড়াল থেকে দেখি তো। ব্যাস, আমাদের হীরা চুনি মানিকের কাজ শেষ। কাল থেকে আবার নতুন রত্নের সন্ধানে যেতে হবে। সবই মন্ত্রী মশাইয়ের দেওয়া অবশ ওষুধের কারসাজি। হ্যাঁ, ঠিক বলেছিস, কিন্তু ওষুধ তো সব শেষ। কালকে থেকে আবার চাইতে হবে। কি সর্বনেশে কাণ্ড! স্বয়ং মন্ত্রী মশাই এই কাজে জড়িত। না, খুব শিগগিরই ব্যাপারটা গোপাল দাদারে গিয়ে জানাতে হবে। সেই কখন থেকে অপেক্ষা করছি, কিন্তু এখনো কেলে পচা এলো না। মনে হচ্ছে আজকে আর চুরি চামারি কিছু হবে না। যাই, ঘুমোতে যাই। দেখি কেলে পচা না? হ্যাঁ, তাই তো। হ্যাঁ হ্যাঁ গোপাল দাদা, সব খবর জানতে পেরেছি। আয় ভেতরে আয়। বল গোপাল দাদা, এইসব চুরি করেছে ওই বটা আর ঘটা, আর কাজটা করাচ্ছেন ওই কৃষ্ণনগরের মন্ত্রী মশাই স্বয়ং। হ্যাঁ, মন্ত্রী মশাই? আচ্ছা, আর কি জানতে পেরেছিস? আর কি, ও অবশ বলছিল, ঠিক বুঝতে পারিনি গো গোপাল দাদা। অবশ? সেটা আবার কি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুই তোর কাজ করেছিস। আর হ্যাঁ, তুই যে সব দেখেছিস আর আমাকে বলেছিস, এই ব্যাপারটা যেন কেউ জানতে না পারে। তুমি একদম নিশ্চিন্তে থাকো গো গোপাল দাদা, কেউ ঘুণাক্ষরও কিছুটি টের পাবে না গো। এই নে তোর বকশিস, যা বাড়ি যা। মন্ত্রী মশাই, আমি জানি আপনি অনেক পাকা মাথার খেলোয়াড়, কিন্তু এবার শুরু হবে আমার খেলা। আমি গোপাল হলাম দাবার চালে ঘোড়ার 2.5 প্যাঁচ, যে চাল মন্ত্রীর চালও সম্ভব নয়। একের পর এক চুরি হয়ে চলেছে, কিন্তু কারো কোনো হুঁশ জ্ঞান নেই। তোমরা সবাই এক একটা অকর্মা ঢেঁকি। সর্বনাশ হয়ে গেছে মহারাজ, সর্বনাশ হয়ে গেছে। আমার সব মুরগি রাতারাতি উধাও হয়ে গেছে মহারাজ। হ্যাঁ, সে কি?
তোমারও? হায় রে হায়, আমার স্বপ্নের রাজ্যে এ কি দুর্দশা নেমে এলো। মহারাজ, আমার মনে হচ্ছে আপনার বৃহস্পতি শনি মঙ্গল এক গতিতে ঘূর্ণিপাক খাচ্ছে, তাই এই অবস্থা। আমার কি হবে মহারাজ? আমার ছোট ছোট মুরগির চানাগুলো কোথায় চলে গেল মহারাজ? কি গোপাল, তুমি কিছু বলো? তুমি তো এত বিচক্ষণ বুদ্ধিমান প্রজা, তোমার তো এই রাজ্যের বিপদের সময় সকলের পাশে দাঁড়ানো উচিত। আমি নিজেই তো বিপদের মধ্যে ডুবে আছি, আমি কি লোকেদের পাশে দাঁড়াবো? তোমার আবার কিসের বিপদ? আর বলবেন না মহারাজ, আমার এক দুঃসম্পর্কের আত্মীয় আজ সকালে আমাকে একটা গরু দিয়ে বলল, গোপাল আমি কয়েকদিনের জন্য তীর্থযাত্রা যাচ্ছি, তুমি এই কয়েকদিন ওকে লালন পালন করো। হ্যাঁ, তোমার আবার কোন সুসম্পর্কের আত্মীয় গোপাল? আমার শ্বশুরের বড় মেয়ের দাদার ভগ্নিপতির মামার বোনের ছেলে। কি বললে? তোমার শ্বশুরের বড় মেয়ে? তারপর তারপর? আমার তো ভয় হচ্ছে যদি রাতের বেলা ওই গরুটাও কি ওরকম ভাবে নিয়ে চলে যায়, তখন তো চিরের 22 ফের হয়ে যাবে মহারাজ। আমার গরুর জন্য সুরক্ষার ব্যবস্থা করুন। এই গরু বিদেশি গরু মহারাজ, একদিনে 20 সের দুধ দেয়, চুরি হলে সর্বনাশ হয়ে যাবে। কেন, তুমি নিজে গরু পাহারা দেবে? আপনারা তো জানেন আমার কাজের মধ্যে দুই, খাই আর শুই, আর একবার শুলে ঘুমিয়ে মরা। চুনিলাল, তুমি এখন এসো, আমি যত তাড়াতাড়ি সম্ভব তোমার সমস্যার সমাধান করার চেষ্টা করব। আচ্ছা মহারাজ। ওহ, সেনাপতির দ্বারা তো কিছুই হলো না, আবার গোপাল নিজেই এখন বিপদের মধ্যে। উফ, এখন কি আমার পাশে কেউ নেই যে এই প্রজাদের দুর্দিনে আমার কাজে আসবে? মহারাজ, যদি আপনি অভয় দেন তাহলে আমি একবার খোঁজ খবর নিয়ে দেখতে পারি কে বা কারা এই কাজ করছে। আচ্ছা মন্ত্রী, তাই দেখো যত তাড়াতাড়ি সম্ভব এর সমাধান চাই। আমি যে প্রজাদের কষ্ট কিছুতেই মেনে নেব না। যথা আজ্ঞা মহারাজ। বাবা, এটা দেখছি ডাকাতকে দিল সেপাইয়ের কাজ। নে বাবা নে, তোর জন্য যথেষ্ট খাবারের বন্দোবস্ত করে দিয়েছি, এবার আমাকে চোর ধরার বন্দোবস্ত করতে হবে। মোটামুটি এই দূরত্বে গোল করে গর্ত খুঁড়লে এখানে গরু আসতে পারবে না। গর্তে গোবর ভরা হয়ে গেছে, এবার শুধু উপরে শুকনো মাটি ছড়িয়ে দিতে হবে, তাহলেই কেল্লা ফতে। প্রহরী, চটপট মহারাজকে ডেকে আনো, খুব জরুরি দরকার। বলো গোপাল ডাকছে। আচ্ছা, এক্ষুনি ডাকছি। ওই তো গোপালের গরু দেখা যাচ্ছে গাছতলায় বাঁধা। আরে দাঁড়া, আগে অবশ করার ওষুধটা কাপড়ে করে জানলা দিয়ে ছুঁড়ে দি, তারপরে কাজ করতে হবে। চল এবার চট করে গরুটাকে নিয়ে যাই। হ্যাঁ চল। বাবারি, গর্তের মধ্যে পড়ে গেলাম রে। বটা ঘটা তোরা, তার মানে এতদিন ধরে সব গৃহপালিত পোষ্যদের তোরা রাতের অন্ধকারে ধরে নিয়ে যাচ্ছিলি? না আসলে মানে মহারাজ, সবই ওই মন্ত্রী মশাইয়ের বুদ্ধি।
প্রহরী এক্ষুনি মন্ত্রীকে তুলে আন। যথা আজ্ঞা মহারাজ। ছি 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 মন্ত্রী, তুমি এত নীচ কাজ করতে পারলে? রাজ্যের প্রজারা এই পোষ্যদের জন্যই খেয়ে পড়ে বেঁচে আছে, আর তুমি তাদের কি চুরি করছো? আমার ভুল হয়ে গেছে মহারাজ, আমাকে ক্ষমা করুন। তুমি আগে বলো, সব প্রজাদের সব পোষ্য পশুরা কোথায়? রাজ্যের দক্ষিণে একটা বড় খামারে সবাই আছে মহারাজ। যাও প্রহরী যাও, তুমি এক্ষুনি সব পশুদের উদ্ধার করে প্রজাদেরকে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করো। আচ্ছা মন্ত্রীমশাই, সবই যখন জানা গেল, এখন অবশ্যের ব্যাপারটাও জানিয়ে দিন। মন্ত্রী বলো। আগে মানে একটা অজ্ঞান করা রাসায়নিক ব্যবহার করেছিলাম মহারাজ, তাহলে বেশ কয়েক ঘন্টা অজ্ঞান হয়ে থাকবে আর কেউ কিছুই বুঝতে পারবে না। কই কই দেখি ওষুধটা। ও গোপাল দাদা, আমাদের গর্ত থেকে তোলো দাদা, আর কতক্ষণ গোবরের কবরে থাকবো? ও গোপাল দাদা। ওই তো মন্ত্রীর জ্ঞান ফিরলেই তোদের তুলে দেবে। আচ্ছা গোপাল, তোমার এই দুঃসম্পর্কের আত্মীয়টা কে? আমি কিন্তু অনেক ভাবলাম, কিন্তু এখনো বুঝতে পারলাম। এটা তো আমারই গরু, মন্ত্রী আর বটা ঘটাকে ধরার জন্য কিনেছিলাম। কিন্তু তুমি যে বললে তোমার শ্বশুরের বড় মেয়ের দাদার ভগ্নিপতির মামার বোনের ছেলে। হ্যাঁ ঠিকই তো বলেছি, আমার শ্বশুরের বড় মেয়ে আমার গিন্নি, আমার গিন্নির দাদা আমার শ্যালক, আমার শ্যালকের ভগ্নিপতি আমি, আর আমার মামার বোন আমার মা, আমার মায়ের ছেলে আমি। তার মানে কি দাঁড়ালো মহারাজ, আমারই গরু, তাই না? হ্যাঁ নয় হ্যাঁ। গোপাল তুমি পারো বটে। কি ব্যাপার সভাসদগণ, কদিন পরেই তো আবার সেই ইংরেজি নববর্ষ চলে আসছে। তা তোমাদের কার কার কি কি পরিকল্পনা? মহারাজ, আমি নতুন বছরের প্রথম দিন এবার নতুন একটা জিনিস আবিষ্কার করতে চলেছি। ও তা কি আবিষ্কার শুনি? মহারাজ, আমি একটা এমন তরল আবিষ্কার করতে চলেছি যেটা প্রয়োগ করলে একটা বীজ খুব সহজেই পূর্ণ চারা গাছে মুহূর্তের মধ্যে রূপান্তরিত হয়ে যাবে। ওরে বাবা, এ তো অভূতপূর্ব আবিষ্কার করতে চলেছো। পরীক্ষা সফল হয়েছে, এখন শুধু প্রয়োগ করে দেখানো বাকি। আমরা সবাই অপেক্ষায় থাকবো বিজ্ঞানী, তুমি এগিয়ে যাও। আচ্ছা মন্ত্রী, তুমি এত চুপ করে দাঁড়িয়ে আছো কেন? তুমি বলো, নতুন বছরে তুমি কি করতে চাও? মহারাজ, আমি নতুন বছরে কৃষ্ণনগরে থাকবো না। সে কি? হ্যাঁ মহারাজ, এবার ইংরাজি নববর্ষের প্রথম দিনে আমি থাকবো না, আমি শ্বশুর বাড়ি যাব। প্রত্যেক বছর তো রাজবাড়িতেই কাটালাম, এবার না হয় একটু আলাদা রকম কাটালাম মহারাজ। ঠিক আছে, তবে তুমি যদি অন্তত বছরের প্রথম দিনটাতেও থাকতে তাহলে ভালো লাগতো, মানে সবাই মিলে হই হুল্লোড় করতাম। আচ্ছা ঠিক আছে মহারাজ, আপনি যখন এত করে বলছেন তাহলে আমি আজকেই শ্বশুর বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ছি। ঠিক ইংরাজি নববর্ষের প্রথম দিনে রাজসভায় পদার্পণ করব। বেশ, তাহলে তাই এসো। বাবা, এবার তোমরা সবাই দেখবে আমার খেল। কে কে তুমি আমার কাপড়গুলোকে এই পুটুলির মধ্যে ঢোকাচ্ছ কেন? কারণ আজকে থেকে আগামী এক সপ্তাহ তুমি তোমার বাপের বাড়িতে থাকবে, আর সেই জন্য তোমার কাপড় গুছিয়ে দিচ্ছি। কে বলা নেই কওয়া নেই, আমি হঠাৎ বাপের বাড়ি যাব কেন? শোনো, সামনে নতুন বছর আসছে, আমার প্রাপ্তিযোগ হবে। যাও যাও, কথা না বাড়িয়ে বাপের বাড়ি যাও। বাড়ির বাইরে গরুর গাড়ি বলাই আছে, চলো আমি তোমাকে রাজ্যের শেষ প্রান্ত অবধি ছেড়ে দিয়ে আসি। তাড়াতাড়ি চলো। ও বাবা রে, বাড়িতে চাল বাড়ন তো, হাঁড়িতে জল ফুটছে, আর এদিকে এদিকে মানুষটা এখনো বাজার থেকে চাল নিয়ে এলো না। আরে বাবা, এসে গেছি এসে গেছি, এই তো আমি এসে গেছি। এই তো এতক্ষণে তোমার আসার সময় হলো। কি করব বলো, আজকাল সন্ধেবেলাও হাটে বাজারে ভিড়। উফ, নাও নাও নাও, তাড়াতাড়ি ভাতটা বসিয়ে ফেলো দেখি। যত সব। আম গেলে গেলে ফটফট,
দান করো ঝটপট। ওম গিলি গিলি ফটফট দান করো ঝটপট। ওম গিলি গিলি ফটফট দান করো ঝটপট। ওম গিলি গিলি। কে উঁটির বাবা যাচ্ছিস নাকি? আপনি আমাকে ডাকলেন সাধু বাবা? হ্যাঁ রে খ্যাপা, ডাকলাম। আপনি কে সাধু বাবা? আপনি আমাকে কি করে চিনলেন? এর আগে তো আপনাকে এই তল্লাটে কোনোদিন দেখিনি। আমি ত্রিকালজ্ঞ সাধু ঝটপট বাবা। আমার আদি নিবাস হিমালয়। আমি সবাইকে চিনি, এই রাজ্যের সবাইকে। তা তুই কি বাজারে যাচ্ছিস? হ্যাঁ বাবা, বাজারে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তুই আসার সময় এই বটতলা দিয়েই ফিরিস। আর আমার জন্যে বাজার থেকে একটা প্রমাণ মাপের আলু নিয়ে আসিস। তারপর আমি তোকে একটা জাদু দেখাবো। আচ্ছা বাবা, ঠিক আছে, নিয়ে আসবো। আদেশ করুন বাবা। যা উঁকিদের বাড়ির পিছনে পূর্ব দিকে চুপি চুপি দুটো আলু ফেলে রেখে আয়। আচ্ছা বাবা। তাড়াতাড়ি গিলি গিলি ফটফট, কাজ হবে ঝটপট। বাবা, আপনার জন্য আলু নিয়ে এসেছি। বাহ, এই তো আমার লক্ষ্মী ছেলে। দে এবার আমাকে এই আলুটা দে। গিলি গিলি হকাশ ফকাশ চটপট ঝটপট। যা তুই তোর বাড়ির পিছনে গিয়ে পূর্ব দিকে একটু মাটি খুলে দেখ, দুটো আলু পাবি। এ কি বলছেন বাবা? এ কি করে সম্ভব? আরে গিয়ে দেখ না, তোর ঠিক বাড়ির পিছনেই পাবি। এ কি পুটির বাবা, তুমি এই অসময়ে বাড়ির পেছনে খোঁড়াখুড়ি করছো কেন? এ কি কি করে সম্ভব? আশ্চর্য, অলৌকিক, অবিশ্বাস্য। এই মরেছে। আরে তুমি পাগল হয়ে গেলে নাকি? এবার মনে হচ্ছে তাই হয়ে যাব। বটতলার ঝটপট বাবাকে আমি একটা আলু দিয়েছিলাম, আর তার বদলে আমি আমার বাড়ির পেছন থেকে দুটো আলু পেলাম। বটতলার ঝটপট বাবা? সে আবার কোন ভেগধারী? আরে বাবা, ভেগধারী নয়, ভগবান, ঝটপট বাবা ভগবান। আমাকে তাহলে ব্যাপারটা একটু সময় করে দেখতে হচ্ছে। বাবা, বাবা আপনি ভগবান। বাবা, বাবা আপনি মহান। কি রে, দুটো আলু খুঁজে পেয়েছিস তো? হ্যাঁ হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা পেয়েছি। তুই যা এবার রাজ্যে সবাইকে বলে দে আমার কাছে আসতে। আমাকে সবাই যে যা ভিক্ষা দেবে আমি সবার সব কিছু দ্বিগুণ করে দেব, সবার কষ্ট দূর করে দেব। নতুন বছরের সকালে তোদের কৃষ্ণনগরে এক নবজাগরণ হবে। আচ্ছা বাবা, আমি এক্ষুনি গিয়ে সবাইকে বলছি। বলুন গুরুদেব। আমার খুব রসগোল্লা খেতে ইচ্ছে করছে। তুই অন্য দোকান থেকে 10টা রসগোল্লা কিনে ভোলার দোকানের পিছনের দিকে একটা হাঁড়িতে করে পুঁতে রেখে আয়। আচ্ছা বাবা। এ বাবা, আমি একটু আগেই শুনলাম আপনার কি অসীম অসীম ক্ষমতা বাবা। আপনি আমার সবকিছু দ্বিগুণ করে দিন বাবা। গিলি গিলি ঝটপট, আমি দেখতে পাচ্ছি তুই খুব পুণ্যবতী। শোন, আগামী ইংরাজি নববর্ষের প্রাককালে আমার জন্যে ভালো কিছু ভিক্ষা নিয়ে আসবি। যত আনবি তার দ্বিগুণ তোকে ফেরত দেব। সত্যি বাবা? আচ্ছা মা, তোর স্বামীর নাম পেট মোটা গোপাল, তাই না? আমি এখানেই আছি। আর আপনি কে? লোকজনকে এখানে বসে বসে ঘোল খাওয়াচ্ছেন শুনলাম। ওগো, তুমি এসব বলো না, বাবা অসন্তুষ্ট হবে যে। আমি হিমালয়ের সাধু ঝটপট বাবা। আর গোপাল, আমি বুঝতে পারছি যে তোর বিশ্বাস হচ্ছে না পুরো ব্যাপারটা। তাই আমি তোকে তোর চোখের সামনেই আমি প্রমাণ দেব। যা এই রাজ্যের সেরা ময়রা ভোলার কাছ থেকে আমার জন্যে 5টা রসগোল্লা নিয়ে আয়। আমি এখানে বসে থেকে ভোলাকে 10টা রসগোল্লা ফেরত দেব। আচ্ছা তাই নাকি? তাহলে আমি এক্ষুনি ডেকে আনছি। ভোলা, তুমি এক্ষুনি আমার সাথে 5টা রসগোল্লা নিয়ে ছটপট বাবার কাছে চলো তো। উনি বলছেন তোমাকে দ্বিগুণ রসগোল্লা ফেরত দেবেন।
হ্যাঁ, একটু আগে ওই পুঁটির বাবা এরকমই কিছু একটা বলছিল বটে। চলো তো গিয়ে ব্যাপারটা একবার দেখে আসি। আর দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, ওই 5টা রসগোল্লা নিয়ে যাই। হ্যাঁ, এবার জমবে মজা। এই তো ভোলা নিয়ে এসেছে। দে ভোলা দে। সুদূর হিমালয় থেকে তোর দোকানের অনেক নাম শুনেছি, আজ প্রথমবার তোর দোকানে রসগোল্লা খেয়ে দেখবো। আহা, বেশ খেতে, বেশ খেতে, কোনো তুলনা হবে না। এবার তুই যা, তোর দোকানের পিছনে গিয়ে মাটি খুঁড়ে দেখ, এই 5টা রসগোল্লার দ্বিগুণ মানে 10টা রসগোল্লা ফেরত পাবি। এ কি সত্যি বাবা? যা গোপাল, তুইও ভোলার সাথে যা, তোদের মনের অন্ধকার দূর কর। সে তো করতেই হবে। চলো তো ভোলা, গিয়ে দেখি। এ কি করে সম্ভব? এই মরেছে, এটা দেখছি সত্যি 10টা রসগোল্লা। ভোলা, একটা রসগোল্লা খেয়ে দেখো তো। হ্যাঁ গো গোপাল দাদা, এটা সত্যিই রসগোল্লা, আর অন্যরকম স্বাদ। অদ্ভুত ব্যাপার, ব্যাপারটা আমাকে জানতেই হবে, জানতেই হবে। এ কি, আপনি তো দেখছি সত্যি সত্যি একরকম জাদু দেখিয়ে দিলেন। এটা কি করে সম্ভব হলো? মনের অন্ধকার দূর হয়েছে তো। এ সব কিছুই আমার গুরুদেবের আশীর্বাদ। আগামী 31শে ডিসেম্বরের মধ্যে তোরা যে যা আমাকে ভিক্ষা দিবি, আমি সব কিছুর দ্বিগুণ করে তোদের ইংরাজি নববর্ষের প্রথম দিন মানে 1 জানুয়ারি ফেরত দেব। তোরা আমাকে যত দিবি তত পাবি। যা যা দিবি সেটাই দ্বিগুণ করে দেব। জয় ঝটপট বাবা জয়, জয় ঝটপট বাবা জয়। হ্যাঁ বাবা, আমি দেব। আমার 2টো গরু আছে, সেগুলো দেব। বাবা বাবা, আমি আপনাকে বেশ কিছু মোহর দেব, তাহলে সব দ্বিগুণ হয়ে যাবে। যা যা, বাড়ি যা, আর সব নিয়ে আয়, আর আমার সামনে দে। যত দেবি তত পাবি। গেলে গেলে গেলে। তুমি এখন বাড়ি যাও, আমি রাজসভায় গিয়ে ব্যাপারটা নিয়ে আলোচনা করি। তারপর সিদ্ধান্ত নেবে তুমি সাধু বাবাকে কি ভিক্ষা দেবে আর কি নেবে। চলো এখন বাড়ি চলো, আমার খুব খিদে পেয়েছে। আজ একটু বেলা করেই রাজসভায় যাব, অনেক দেরি হয়ে গেল। আজকে তো দেখছি গোপাল এখনো এলো না। মহারাজ, আমি রাজসভায় আসার সময় একজনের মুখে শুনলাম সামনের ওই বটতলায় নাকি একজন ঝটপট বাবা এসেছেন, আর উনি সবার সব কিছু দ্বিগুণ করে দিচ্ছেন, ওই টাকা পয়সা সব। আমার মনে হয় গোপাল নিশ্চয়ই ওখানেই গেছে। হ্যাঁ মহারাজ, আমিও তাই শুনলাম। পুরো কৃষ্ণনগরের লোকজন ওই বটতলায় ভিড় করছে। ওই তো গোপাল চলে এসেছে। কি গোপাল, তোমার আসতে এত দেরি হলো কেন? আর বলবেন না, এক ঝটপট বাবা এসেছে, ওনার অলৌকিক কাণ্ড দেখতে গেছিলাম। কিন্তু আমি তো কিছুতেই বুঝতে পারছি না উনি কিভাবে সব দ্বিগুণ করে দিচ্ছেন। আর এও বলছেন যে 31শে ডিসেম্বরের আগে যে যা কিছু ওনার কাছে দেবে সব উনি দ্বিগুণ করে দেবেন। এই তো অলৌকিক ব্যাপার। চলো তো রাজসভাসদগণ, আমরা সবাই গিয়ে দেখি। হ্যাঁ মহারাজ, চলুন চলুন। ওই তো মহারাজ আসছেন, এবার একটা বড় সড়ো দাও মারতে হবে। গন্ধ পাচ্ছি, এই রাজ্যের মহারাজ কৃষ্ণচন্দ্রের গন্ধ পাচ্ছি। এই কি বাবা, আপনি বুঝে গেছেন? আমি সব বুঝি, সব জানি। বল কৃষ্ণচন্দ্র, তোর কি জিনিস দ্বিগুণ করে দিতে হবে বল। বাবা, সামনে তো ইংরাজি নববর্ষ, তা
তাই আমি ভাবছিলাম রাজসভায় একটা আনন্দ উৎসবের আয়োজন করব, সেই জন্য বেশ ভালো খরচও হবে। তাই যদি আমার কিছু মোহর আপনি মন্ত্র বলে দ্বিগুণ করে দিতেন তাহলে বেশ ভালো হতো। নিশ্চয়ই নিশ্চয়ই, এ তো আমাকে করতেই হবে, নইলে আমি বড়লোক হব কিভাবে? মহারাজ আপনি সবকিছু ভেবেচিন্তে বলছেন তো? হ্যাঁ, আমি ঠিক বলছি। আমি বাবা আপনাকে 500 মোহর দেব, আপনি আমাকে যদি 1000 মোহর ফেরত দেন। দেব দেব, সব দেব, তবে বেশি বড় জিনিস তো, তাই আমার সময় লাগবে। তুই আমাকে যত তাড়াতাড়ি সম্ভব ওটা দিয়ে যা, আর আমি তোকে নতুন বছরের নতুন সকালে দ্বিগুণ করে ফেরত দেব। আমিও দেবো বাবা, আমি আমার গিন্নির কিছু গয়না দেব। বাবা, আমি কিছু কলম দেব, আপনি দ্বিগুণ করে দেবেন তো? হ্যাঁ রে বাবা, হ্যাঁ দেব। তোরা সবাই ভালো ভালো দামি দামি জিনিসপত্র এনে আমার এই বটতলায় জড়ো করবি, আর 1 জানুয়ারি পেয়ে যাবি সবকিছু দ্বিগুণ। এই সুযোগ শুধুমাত্র সীমিত সময়ের জন্যে, কারণ তারপরেই আমি আবার অন্য কোনো দেশের অন্য কোনো রাজ্যে বিলীন হয়ে যাব। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি আজকেই সব পাঠিয়ে দেব। আচ্ছা ঠিক আছে বৎস। আর হ্যাঁ, আর একটা কথা, নববর্ষের আগের দিন সন্ধ্যে থেকে রাত অবধি আমার এই বটতলার 500 হাত গণ্ডির মধ্যে যেন কোনো মানুষের পদধূলি না পড়ে, সেটা তোকে খেয়াল রাখতে হবে। আচ্ছা বাবা, আপনি যেরকম বলবেন, শুধু আমার মোহর দ্বিগুণ হলেই হবে, আর আপনি যা বলবেন সব হয়ে যাবে। সেনাপতি, বলুন মহারাজ। তুমি এই ব্যাপারটা খেয়াল রাখবে যাতে কেউ এই বটতলার 500 হাত গণ্ডির মধ্যে 31শে ডিসেম্বর সন্ধে থেকে রাত অবধি কেউ না ঢোকে। যথাজ্ঞা মহারাজ। যা, এবার তোরা যে যার ঘরে ফিরে যা, আমি একটু ধ্যানে বসবো। কি গো, তখন থেকে তুমি এদিক ওদিক করছো কেন বলো তো? তোমার মাথা ঠিক আছে তো? আমার শুধু মাথা না, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ঠিক আছে, শুধু মাথার মধ্যে একটাই চিন্তা ঘুরছে যে ওই ছটপট বাবাটা কি, এত রোগা একটা লোক এর আগে কোথায় দেখেছি? কি যা তা কথা বলছো? উনি হিমালয়ের সিদ্ধ পুরুষ। জয় ঠাকুর জয় ঠাকুর, সব কিছু চোখের পলকের মধ্যে দ্বিগুণ করে দেয়। না না, এসব চোখের ধাঁধা, কোনো কারণ তো রয়েছেই। এখন মন্ত্রীও নেই যে আমি মন্ত্রীর ওপরে সন্দেহ করব। তাহলে কে ওই লোকটা? ইংরেজি নববর্ষের শেষ দিন সন্ধে থেকে কেন ওনার 500 হাতের মধ্যে লোকজনকে যেতে বারণ করলো? না, আমাকে কিছু একটা করতে হবেই। এই তুমি এসব কি বলছো বলো তো? আমার মাথায় তো কিছুই ঢুকছে না। শোনো গিন্নি, তুমি তোমার কোনো গয়না, বাড়ির কোনো কিছু ওনার ওখানে দ্বিগুণ করতে দেবে না। এ বাবা, কেন? আমি তো আমার বিয়েতে পাওয়া গয়নাগুলো দিয়ে এসেছি। উদ্ধার করেছো? দূর দূর, এই মানুষটাকে আমি কিছুতেই বোঝাতে পারবো না। আচ্ছা আমি আসছি, তুমি বাড়িতেই থাকো। শোন ন্যাপলা, গুলটে, ট্যাপা, পুটি, পুচকে, তোদের একটা কাজ করতে হবে, আর সেই কাজটা হলো নজরদারি। তোরা 31শে ডিসেম্বর সন্ধে থেকে ওই বটতলার সাধুটার উপরে নজর রাখবি, আর কোনো সন্দেহজনক কিছু হলে আমাকে জানাবি, ঠিক আছে? আচ্ছা দাদু, ঠিক আছে। সারা কৃষ্ণনগরে ধন সম্পদ এখন শুধু আমার। এবার শুধু আগে থেকে ঠিক করে রাখা মহাজনকে রাতে ডেকে পাঠাতে হবে, আর মোহর ছাড়া বাকি জিনিসপত্র বেচে মোহর নিতে হবে। তাহলে এই রাজ্যে আমার থেকে বেশি বড়লোক থাকবে না। বলুন বাবা। শোন, তুই ওই মহাজনকে জানিয়ে আসবি যে আজকে রাতে যেন বেশ অনেক গাড়ি নিয়ে আসে আর সব কিছু নিয়ে চলে যায়। আর দেখে যা মনে হচ্ছে মোটামুটি এই সব কিছু মিলিয়ে 10,000, হ্যাঁ, তাই ওনাকে 10,000 মোহর নিয়ে আসতে বলবি। আচ্ছা ঠিক আছে গুরুদেব। তাহলে ওই কথাই রইল, আপনি রাতের মধ্যে গাড়ি নিয়ে চলে আসবেন, কেমন?
আচ্ছা ঠিক আছে। এখন ওই নাতি নাতনিগুলোই ভরসা আমার, নইলে আমার গিন্নির গয়না আর সারা রাজ্যের ধন সম্পত্তি ফর্সা হয়ে যাবে। এখনো তো কাউকেই আসতে দেখতে পেলাম না। দূর দূর, শুধু মাঝে মাঝে কয়েকটা মশা এসে কামড়ে চলে যাচ্ছে। দেখ, ওই সাধুটা পায়চারি করছে গাছের সামনে। মনে হচ্ছে কারোর জন্য চিন্তা করছে বা অপেক্ষা করছে। ঠিক বলেছিস। ওই দেখ, কে যেন এসেছে। চল চল, একটু কাছে গিয়ে শুনি। ব্যাস, এবার সব মালপত্র গাড়িতে তুলে নাও। মন্ত্রী মশাই, তার মানে এটা সাধু বেশে ওই বদমাস মন্ত্রী। সব তুলতে ঘন্টা খানেক সময় লাগবে। এই নিন আপনার মূল্য, গুনতে থাকুন। চল চল, আর দেরি করা যাবে না। গোপাল দাদুকে গিয়ে ব্যাপারটা বলি। কি বলছিস রে? তাহলে তো এক্ষুনি প্রহরীদের নিয়ে যেতে হবে। তোরা মোটা দড়ি নিয়ে ওই বটতলায় আয়, আমি রাজবাড়ির প্রহরীদের ডেকে নিয়ে যাচ্ছি। আচ্ছা দাদু। আরে তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, সকাল হয়ে গেলে মুশকিল হয়ে যাবে। মালগুলো এখন অন্য রাজ্যে নিয়ে যাব, তারপর বিক্রি করব, তবে না আমার লাভ। লাভ লোকসানের হিসেব তো পরে হবে। বাচ্চারা, মন্ত্রীকে বেঁধে ফেলো। এই মরেছে, গোপাল কিভাবে এলো, আমাকে কিভাবে চিনলো? কি ভেবেছিলেন মন্ত্রী মশাই? আপনি চুপি চুপি কারচুপি করে সবার জিনিসপত্র বাগিয়ে নেবেন আর কেউ বুঝতে পারবে না? ন্যাপলা, ভোর হতে চললো বলে তুই রাজবাড়ি থেকে মহারাজকে ডেকে আন, আর গুলটে পুঁটি তোরা রাজ্যের যাকে যাকে পারিস ডেকে আন। আচ্ছা গোপাল দাদু। দূর দূর দূর, আপনার জন্য আমার কত লোকসান হয়ে গেল। আপনি আমার 10,000 মোহর ফেরত দিন। এই এই, তোরা সবাই জিনিসপত্র নিচে নামা, আমাদের ফিরে যেতে হবে। নামা নামা নামা। ও গোপাল, লক্ষ্মীটি লক্ষ্মীটি, তোমার পায়ে পড়ি, তুমি এই ব্যাপারে মহারাজকে বলো না। গোপালকে দেখেছেন, কিন্তু গোপালের ফাঁদ দেখেননি। টেরটা পাবেন আজ এক্ষুনি। এক্ষুনি ভোর হতে চললো বলে নতুন বছরে আপনার কপালে শাস্তি ছাড়া আর কিচ্ছু নেই। ছি 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 মন্ত্রী, তুমি সবাইকে এইভাবে ঠকাচ্ছিলে। আজকে আজকে আমি তোমাকে বছরের প্রথম দিনেই শুলে চড়াবো। ভুল হয়ে গেছে মহারাজ, আর কোনোদিন করব না। ভুল হয়ে গেছে। অনেক সহ্য করেছি, অনেক অনেক সহ্য করেছি। সবাইকে বোকা বানিয়ে তুমি লোকজনের সম্পত্তি মহাজনের হাতে বেচে দিচ্ছিলে। এই বাচ্চারা আমাকে সব বলেছে। ভাগ্যিস ভাগ্যিস গোপাল বাচ্চাদেরকে তোমার উপর নজর রাখতে বলেছিল, নইলে তো সবার সর্বনাশ হয়ে যেত। বিশ্বাস করুন, আর করব না। আমাকে ক্ষমা করুন, আমাকে শুলে চড়াবেন না। আমি মরে গেলে আমার বউটা বিধবা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে নতুন বছরের প্রথম দিনে আমি তোমাকে শাস্তি দেব না। শাস্তি দেবে আমাদের এই কৃষ্ণনগরের জনগণ। ওরা যা শাস্তি দেবে তোমাকে কিন্তু তা মাথা পেতে নিতে হবে। জনগণ আক্রমণ! ওরে মানে মরে গেলাম। সাবস্ক্রাইব করে দিন ভাই, আর বেলটা বাজাতেও ভুলবেন না, না হলে মজা মিস করবেন।